জুজুৎসু কাইসেন অ্যানিমের পাওয়ার সিস্টেম হলো কার্স এনার্জি। কার্স এনার্জি একটা মিস্টিক্যাল পাওয়ার সোর্স। এটা তৈরি হয় হিউম্যানদের নেগেটিভ ইমোশন থেকে। যে ওয়ার্ল্ডে সবার মধ্যে এই এনার্জি থাকে, কিন্তু কেউ জানে না। রাগ, দুঃখ, কষ্ট, হিংসা সবকিছু এই নেগেটিভ কার্স এনার্জির একটা অংশ। এই সকল নেগেটিভ ইমোশন থেকেই তৈরি হয় কার্স স্পিরিট। আগে বলে দিচ্ছি, সাধারণ মানুষ কিন্তু এই কার্স স্পিরিটকে দেখতেই পারে না। এই কার্স স্পিরিট মানুষজনদের ধরে ধরে মেরে ফেলে, আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ভূতের মতো। যে ওয়ার্ল্ডে একটা গ্রুপে আছে যারা এদেরকে একেবারে ডিস্ট্রয় করতে পারে। এদেরকে বলা হয় জুজুৎসু সর্সারার। প্রথমত, জুজুৎসু সর্সারার কিন্তু সাধারণ মানুষের মতো না। তারা কার্সকে দেখতে পারে এবং এই কার্স এনার্জি ইউজ করে সুপার হিউম্যান অ্যাবিলিটি পায়। এবার আসা যাক আমাদের কাহিনীর মেইন প্রোটাগনিস্ট ইউজি ইতাদোরি। ছোটবেলা থেকে ইউজি ইতাদোরি সাধারণ মানুষের মতো না, সাধারণ মানুষের থেকে ফিজিক্যাল এবং মেন্টালি অনেক বেশি স্ট্রং। তার লাইফ সাধারণ একটা স্টুডেন্টের মতোই কাটছিল। স্কুল লাইফে সে এমন একটা ক্লাবে আছে যারা কিনা ভূতকে নিয়ে গবেষণা করে। এটা তেমন একটা সিরিয়াস কিছু না, জাস্ট তারা মজা করা এবং সময় কাটানোর জন্য এটা করে। ইউজির আপন বলতে তার দাদাই বেঁচে আছে। দেখতে পাচ্ছ ইউজির দাদা খুবই অসুস্থ। ইউজি তাকে দেখতে যায়, তার শেষ সময় প্রায় চলে এসেছে। মারা যাওয়ার আগে সে ইউজিকে বলে যায় যে তার শেষ মুহূর্তে তার কাছে কিন্তু কেউই নেই, না কোনো বন্ধু বান্ধব, না কোনো প্রিয়জন। সে ইউজিকে ওয়ার্ন করে যায় যে তার সাথে যেন এমনটা না হয়। সে ইউজিকে বলে যায় যে অনেকগুলো বন্ধু বানাতে, মানুষের বিপদে পাশে থাকতে এবং মৃত্যুর সময় যেন তার মতো একা মরতে না হয়। এরপর খুবই আনফরচুনেটলি ইউজির দাদা সেখানে মারা যায়। আপন বলতে ইউজির জন্য তার দাদাই বেঁচে ছিল। সে মারা যাওয়ার পর ইউজি অনেক বেশি একা হয়ে যায়, কিন্তু তার দাদার শেষ কথাগুলো ইউজির মনে অনেক বেশি প্রভাব ফেলে যায়। এরপর আমাদের দেখানো হয় আরো একজন প্রোটাগনিস্ট, মেগুমি ফুশিগুরো। সে একজন জুজুৎসু সর্সারার। সে এসেছে একটা ডেঞ্জারাস কার্স স্পিরিটকে খুঁজতে। কার্স স্পিরিট বলতে কার্স অবজেক্ট। এর মধ্যে তোমাদের সাথে পরিচয় করে দেই পুরো জুজুৎসু কাইসেন ওয়ার্ল্ডের মেইন ভিলেন সুকুনা। 1000 বছর আগে একটা ইভিল সর্সারার ছিল। সে ছিল সবচেয়ে পাওয়ারফুল সর্সারার। যখন সে মারা গিয়েছিল তখন তার সোল 20টা ফিঙ্গারে ডিভাইড হয়ে যায়। প্রত্যেকটা ফিঙ্গারে গড লেভেল কার্স স্পিরিট ছিল। এর মধ্যে একটা ফিঙ্গার ইউজির স্কুলে ছিল। মেগুম এসেছে সেই জিনিসটাকে খুঁজতে। মেগুম এসে দেখে যে সুকুনার ফিঙ্গার যেখানে থাকার কথা ছিল সেখানে নেই। তারপর আমরা দেখতে পাই যে এই ফিঙ্গার আর কারোর কাছে না, ইউজির কাছে আছে। ইউজি এটা নিয়ে গিয়েছিল সেই ক্লাবে যেখানে তারা ভূত নিয়ে গবেষণা করত। বুঝতে পারছো, ইউজির কোনো ধারণাই ছিল না এটা আসলে কি। সে জাস্ট কৌতূহলে বসে সেই জিনিসটা তাদের কাছে নিয়ে গিয়েছিল। সেই ক্লাবের মেম্বার গুলো আবার সেই কার্স স্পিরিটকে খুলতে শুরু করে। সবকিছু শুনে ফুশিগুরো অনেক বেশি ভয় পেয়ে যায়। সুকুনার এই ফিঙ্গারটা খুবই ডেঞ্জারাস। এটার জন্য তারা মারাও যেতে পারে, কারণ এই কার্স অবজেক্ট অ্যাটাক করবে বিভিন্ন কার্স স্পিরিটকে। বিপদ বুঝতে পেরে দুজনে খুব তাড়াহুড়া করে সেই ক্লাবে যেতে থাকে। বিল্ডিং এ ঢুকেই তারা ডেঞ্জারাস কার্স স্পিরিটকে দেখতে পারে। অনেকগুলো কার্স স্পিরিট ফুশিগুরো কোনোভাবে তাদের মধ্যে অনেককেই মেরে ফেলে। মেগুমি এটা করে তার কার্স টেকনিকে ইউজ করে। কার্স টেকনিক হলো একটা সর্সারারদের ইউনিক অ্যাবিলিটি, যেটা কিনা সর্সারারদের সাথে জন্ম নেয়। এক একটা কার্স টেকনিক এক এক রকম হয়ে থাকে। কারোর ব্লাড ম্যানিপুলেশন, কারোর সাউন্ড ভাইব্রেশন, কারো বা নাট বল্টু টাইপের। ফুশিগুরো টেকনিকের নাম হলো 10 শ্যাডো টেকনিক। এই টেকনিক ইউজ করে সে বিভিন্ন পাওয়ারফুল কার্স স্পিরিটকে সামান করতে পারে এবং তাদেরকে কন্ট্রোল করতে পারে। কার্স স্পিরিট অ্যাকচুয়ালি এরা হলো আলাদা আলাদা শিকিগামি। মেগুমি সামান করে তার ডিভাইন ডগ। মেগুমি কার্স স্পিরিটদের সাথে ফাইট করছিল, এর মধ্যে আবার ইউজি চলে আসে। ইউজি কোনোভাবে তার ম্যাসিভ ফিজিক্যাল অ্যাবিলিটি ইউজ করে তাদের বন্ধুদেরকে বাঁচিয়ে নেয়। এর আগে ইউজি কখনো কার্স স্পিরিট দেখেইনি। ইউজি এবারই প্রথমবারের মতো কার্স স্পিরিটকে দেখছে। ইউজি যখন মেগুমিকে জিজ্ঞেস করে কেন এমনটা হচ্ছে, তখন মেগুমি ব্যাখ্যা করে যে সুকুনার ফিঙ্গারের মধ্যে অনেক বেশি কার্স স্পিরিট আছে। অন্যান্য কার্স যদি এটাকে খেয়ে ফেলে তাহলে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এর জন্য এত বেশি কার্স স্পিরিট সুকুনার ফিঙ্গারে অ্যাট্রাক্ট হয়ে এদিকে চলে আসছে আর তাদের উপর অ্যাটাক করছে সুকুনার ফিঙ্গারকে পাওয়ার জন্য। এর মধ্যে আবার খুবই পাওয়ারফুল একটা কার্স চলে আসে। এই কার্স স্পিরিট মেগুমিকে ওভার পাওয়ার করতে থাকে। মেগুমি আর ইউজি মিলেও তাকে হারাতে পারছিল না। এর মধ্যে আবার এমন একটা ডেঞ্জারাস সিচুয়েশন আসে যে ইউজি ইতাদোরি নিজের সহ সবার প্রাণ বাঁচানোর জন্য সুকুনার ফিঙ্গারকে খেয়ে ফেলে। মেগুমি এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে শিওর হয়ে যায় যে ইউজি ইতাদোরি এবার মরবেই মরবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ইউজি কোনোভাবে সার্ভাইভ করে ফেলে। বলে রাখা ভালো, সাধারণ মানুষ এই কার্স অবজেক্টকে কনজিউম করলে সে সাথে সাথে মারা যায়, বাট ইউজির ক্ষেত্রে এমনটা হয় না। আর এখানে আমরা প্রথমবারের মতো বুঝতে পারি যে ইউজি কোনো সাধারণ মানুষ না। জুজুৎসু কাইসেন অ্যানিমেতে এটাকে বলা হয়েছে 1 in a million আউটকাম। নরমালি এটা পসিবলই না যে কেউ
কেউ সুকুনার মতো এমন একটা পাওয়ারফুল কার্ড স্পিডকে কনজিউম করে এখনো বেঁচে আছে। ইউজি জাস্ট একটা স্ল্যাশে সেই কার্ড স্পিডকে একেবারে মেরে ফেলে। মাত্র একটা ফিঙ্গার হলেও সুকুনা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। ইউজি এই পাওয়ারকে কন্ট্রোল করতে পারছে, এটা অনেক বেশি রেয়ার। কিন্তু মেগুমির ভয় এখনো শেষ হয়নি। সে ভয় পায় যে সুকুনা যদি আবার ইউজির বডির উপর কন্ট্রোল পায় তখন সে সবকিছু ডিস্ট্রয় করে দিবে। মেগুমি এখানে অনেক ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে যে সে নিজেকে স্যাক্রিফাইস করে হলেও ইউজিকে এখানে মেরে ফেলবে। মেগুমি সামান করতে থাকে এমন একটা শিকিগামি যে কিনা তাকেও মেরে ফেলবে আবার ইউজিকেও মেরে ফেলবে। এটা একটা খুবই পাওয়ারফুল এবং আনকন্ট্রোলেবল শিনিগামি। কিন্তু ফরচুনেটলি সেই সময় এন্ট্রি হয় পুরো জুজুৎসু কাইসেন ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার এবং পাওয়ারফুল সর্সারার গোজো সাতোরু। সবার থেকে পাওয়ারফুল হওয়ার পাশাপাশি সে মেগুমির টিচারও ছিল। গোজো আসলে কত পাওয়ারফুল, গোজো ভিলেন হলে কি হতো, এই সব ভিডিও তোমরা জুজুৎসু কাইসেন প্লেলিস্টে পেয়ে যাবা। এই ভিডিও দেখা শেষ হলে তোমরা এই ভিডিওগুলো চেক আউট করতে পারো। এবার আমাদের মেইন কাহিনীতে আসা যাক। গোজো হঠাৎ করে ইউজির উপর অনেক বেশি ইন্টারেস্টেড দেখাতে থাকে। গোজো ইউজিকে বলে যে তুমি এমন একটা কাজ করছো যেটা 1000 বছর ধরে কেউ করতে পারেনি, সুকুনার সোলকে সারপাস করা। গোজোর কাছে এই অ্যাবিলিটি অনেক বেশি ভ্যালুয়েবল মনে হয়। কিন্তু জুজুৎসু কাইসেন ওয়ার্ল্ডে যে কোনো মানুষ যাকে কোনো কার্ড স্পিড পজেস করেছে তাকে সাথে সাথে এক্সিকিউট করে ফেলা হয়। এক্সিকিউট মানে একেবারে মেরে ফেলা হয়। মেগুমি কোনোভাবে ইউজির সাহসিকতা এবং ভালো মানুষই দেখে অনেক বেশি ইমপ্রেস ছিল। এজন্য সে গোজোকে রিকোয়েস্ট করে ইউজিকে বাঁচাতে। এরপর গোজো ইউজিকে নিয়ে যায় জুজুৎসু হাই স্কুলে। এটা একটা হিডেন প্লেস যেখানে সব জেনারেশনের সর্সারাররা ট্রেনিং করে। বুঝতেই পারছো, নর্মাল স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন এই স্কুলে কার্ড স্পিডকে নিয়ে রিসার্চ হয়। এই স্কুলের হেড যখন ইউজি সম্পর্কে জানতে পারে তখন সে সাথে সাথে ইউজির এক্সিকিউশনের অর্ডার দিয়ে দেয়। কিন্তু গোজো তাকে বোঝায় যে ইউজিকে আমরা অনেক কাজে লাগাতে পারি। গোজো তাকে বোঝায় যে কিং অফ কার্ডস সুকুনাকে হারানোর জন্য এটা তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। 1000 বছর ধরে যেই কাজ কেউ করতে পারেনি তারা ইউজি তাদেরকে ইউজ করে সেই কাজ করতে পারে। গোজো বলে যে ইউজিকে এই স্কুলে ভর্তি করাতে এবং সুকুনার যে বাকিগুলো ফিঙ্গার আছে সবগুলো ইউজিকে খাওয়াতে। তারপর সেই ফিঙ্গারের সাথে সাথে ইউজিকে এক্সিকিউট করা হবে। আর এভাবে কিং অফ কার্ডস সুকুনাকে পার্মানেন্টলি এক্সিকিউট করা যাবে। গোজোর কথা শুনে হায়ার আপসরা কোনোভাবে কনভিন্স হয়ে যায়। মারা যাবে জেনেও ইউজি কোনো কারণে এই প্ল্যানকে অ্যাকসেপ্ট করে ফেলে। দুইটা কারণে। প্রথমত, সুকুনার মতো ইভিল স্পিরিটকে ডিস্ট্রয় করতে পারলে হিউম্যানিটি সেভ হবে। দ্বিতীয়ত, এই কাজ শুধুমাত্র সেই করতে পারবে। এরপর ইউজি তাদরি জুজুৎসু হাই স্কুলে ফার্স্ট ইয়ার হিসাবে ইনরোল হয়ে যায়। ইউজি এবং মেগুমির সাথে আরো একটা সর্সারার যোগ হয়, নোবারা কুরোসাকি। সেও ফার্স্ট ইয়ারে। গোজো এবার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের টেস্ট করার জন্য একটা মিশন দেয়। ইউজি এবং নোবারাকে পাঠায় একটা কার্সকে এক্সারসাইজ করার জন্য। কার স্পিরিট নিয়ে নোবারার কিছু এক্সপিরিয়েন্স থাকলেও ইউজি তাদরির কোনো এক্সপিরিয়েন্স নেই। তারপরে ইউজি কোনোভাবে একটা কার স্পিরিটকে মেরে ফেলে একটা কার্স টুল ইউজ করে। কার্স টুল হলো জুজুৎসু সর্সারারদের একটা ওয়েপেন যেটাতে কার্স এনার্জি ফ্লো হতে থাকে। যে কেউ এটাকে ইউজ করে কার্স এক্সারসাইজ করতে পারে। এই মিশনে তারা একটা ছোট বাচ্চাকেও বাঁচিয়ে নেয়। বেশ কিছুদিন পর নোবারা, ইউজি এবং মেগুমিকে একটা ডেঞ্জারাস মিশন দেওয়া হয়। ফার্স্ট ইয়ার হিসাবে খুবই ডেঞ্জারাস মিশন। এই মিশনে তাদের সামনে একটা ডেঞ্জারাস কার স্পিরিট চলে আসে। এই কার স্পিরিট কিন্তু নর্মাল কোনো কার্স নয়। এই কার স্পিরিটের মধ্যে সুকুনার একটা ফিঙ্গারের পাওয়ার আছে। সাধারণত এই কার স্পিরিটদের গোজোর মতো পাওয়ারফুল সর্সারাররা হ্যান্ডেল করে। এর মধ্যে আবার নোবারা এমন একটা জায়গায় ফেসে যায় যে যেখানে কার স্পিরিট ভরা ছিল। এদিকে আবার মেগুমি এবং ইউজি ফাইট করতে থাকে সেই কার স্পিরিটের সাথে। কিন্তু বুঝতেই পারছো এই কার স্পিরিট অনেক বেশি পাওয়ারফুল। মেগুমি এবং ইউজি মিলেও তার কিছুই করতে পারছিল না। এমনকি ফাইটিং এর একটা পর্যায়ে ইউজির একটা হাতও কেটে যায়। মেগুমির অবস্থাও খুবই খারাপ। উপায় না পেয়ে ইউজি সুকুনার কাছে হেল্প চায়। কিন্তু সুকুনা বলে যে সে এখানকার সবাইকে মেরে ফেলবে। ইউজি মেগুমিকে বলে যে এখান থেকে পালিয়ে যেতে, যাতে সে সুকুনাকে আনলিশ করতে পারে। মেগুমি কিছুক্ষণ ভেবে নোবারাকে খুঁজতে সেখান থেকে পালিয়ে যায়। কার স্পিরিট নোবারাকে প্রায় মেরেই ফেলছিল। এই সময়ই মেগুমি তাকে বাঁচিয়ে নেয়। পারফেক্ট টাইমিং। নোবারার অবস্থা খুবই খারাপ। মেগুমি নোবারাকে হসপিটালেও পাঠিয়ে দেয়। মেগুমি বাইরে ওয়েট করতে থাকে ইউজির জন্য। অন্যদিকে ইউজি ফাইট করছিল সেই কার স্পিরিটের সাথে। সুকুনার কাছ থেকে হেল্প চাওয়ায় সুকুনা সাডেনলি অ্যাপিয়ার হয়ে যায়। সুকুনা জাস্ট কোনো এফোর্ট ছাড়াই সেই কার্সকে মেরে ফেলে। কিন্তু এবার ঘটে যায় আরেক অঘটন। ইউজি এবার কেন জানি সুকুনাকে কন্ট্রোল করতে পারছে না। সুকুনা এখন ইউজির বডিতে। সে এখন যা ইচ্ছা তাই করতে পারে। সবার প্রথমে সুকুনার র্যালিরি ইউজি তাদরির হার্ট বের করে ফেলে। এর মানে হলো সুকুনা যদি ইউজিকে আবার কন্ট্রোল দেয় ইউজির সাথে সাথেই মারা যাবে। সুকুনা যে কার্সকে হারিয়েছিল সেটার মধ্যে কিন্তু সুকুনার একটা ফিঙ্গারও ছিল। সেই ফিঙ্গার খেয়ে সুকুনা আর একটু পাওয়ারফুল হয়ে যায়। এমনকি সুকুনা ইউজির হাতকেও রিভাইভ করে ফেলে রিভার্স কার্স টেকনিক ইউজ করে। এটা এমন একটা টেকনিক যেটা কিনা শুধুমাত্র টপ লেভেলের সর্সারাররা ইউজ করতে পারে। এই টেকনিকের মাধ্যমে নেগেটিভ কার্স এনার্জিকে পজিটিভে ট্রান্সফর্ম করা হয়, যেটা কিনা বডিকে হিল করতে পারে। এরপর সুকুনা ফাইট করে মেগুমির সাথে। পুরো ফাইটটাই ওয়ান সাইডেড হয়। মেগুমি সুকুনার কাছে কোনো পাত্তাই পায় না। সুকুনা মেগুমি
জোগোকে মারতেই যাচ্ছিল, এর মধ্যে হঠাৎ করে ইউজি আবার কন্ট্রোল পেয়ে যায় এবং সাথে সাথে কোল্যাপস হয়ে যায়। কোল্যাপস করে মানে ইউজি ইতাদোরি কিন্তু একেবারে মারা যায়। বুঝতেই পারছো, তার বডি থেকে হার্ট বের করে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে ইউজি সেখানেই মারা যায়। পরবর্তীতে গোজো যখন সবকিছু জানতে পারে তখন সে বুঝতে পারে যে এই সবকিছু হায়ার আপসের কাজ। তারা ইচ্ছা করে ইউজিদেরকে এমন একটা মিশনে পাঠিয়েছে যেখান থেকে বেঁচে ফেরাই অসম্ভব। গোজোর কাছেও কিন্তু ইউজি এখন মৃত, কিন্তু আসলে ইউজি মারাই যায়নি। সে তার ইনার সোলের ভিতরে সুকুনার সাথে কথা বলছে। সুকুনা ইউজিকে একটা ডিল অফার করে, সে ইউজির হার্টকে একেবারে হিল করে দিবে, কিন্তু কিছু শর্ত থাকবে। কন্ডিশন 1, যখন সুকুনা বলবে এক্সটেনশন, সে 1 মিনিটের জন্য ইউজির বডির ফুল কন্ট্রোল নিয়ে নিবে। কন্ডিশন 2, ডিল ডান হওয়ার পর ইউজি সবকিছু ভুলে যাবে। এমনকি সুকুনা এটাও প্রমিস করে যে এই 60 সেকেন্ডের মধ্যে সে কাউকে হার্ট করবে না। এভাবে দুইজনে একটা বাইন্ডিং ব ফর্ম করে। বাইন্ডিং ব হলো এমন একটা কন্ট্রাক্ট যেটা কিনা কখনোই ব্রেক হয় না। এটা একরকম স্ট্রিক্ট রুলস এর মতো। সুকুনা এটা করে তার কোনো একটা ফিউচার প্ল্যানের জন্য। তাদের মধ্যে সবকিছু হওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে ইউজি ইতাদোরি জিন্দা হয়ে যায়। সবার জন্য এটা ছিল একটা এক্সট্রিম শকিং মোমেন্ট। হায়ার আপসরা এখনো বিশ্বাস করে যে ইউজি ইতাদোরি একেবারে মারা গেছে, কিন্তু তারা যদি বুঝে ফেলে যে ইউজি আবার বেঁচে ফিরেছে তাহলে তারা ইউজিকে আবার টার্গেট করবে। এই জন্য গোজো ডিসাইড করে যে পুরো ব্যাপারটা সিক্রেট রাখার জন্য। এর মধ্যে গোজো ইতাদোরিকে ট্রেন করতে থাকে। গোজো ইউজিকে কার্স এনার্জি, কার্স স্পিড, কার্স টেকনিক সবকিছু শেখায়। ইউজিকে ট্রেনিং করতে রেখে গোজো চলে যায় হায়ার আপসের সাথে দেখা করতে, কিন্তু সেখানে হঠাৎ করে একটা কার স্পিড গোজোর উপরে অ্যাটাক করে বসে। স্পেশাল গ্রেড কার স্পিড এর মানে কি? জেজেকে ওয়ার্ল্ডে প্রত্যেকটা কার্সেরই একটা র্যাঙ্ক থাকে যাতে সবাই আইডেন্টিফাই করতে পারে যে এটা কতটা ভয়ঙ্কর। গ্রেড 1 থেকে গ্রেড 4। গ্রেড 1 হলো স্ট্রংগেস্ট, গ্রেড 4 হলো উইকেস্ট। কোন কোন কার্স এত বেশি স্ট্রং হয় যে তারা গ্রেড 1 কেও সারপাস করে ফেলে, তাদেরকে বলা হয় স্পেশাল কার্স অথবা স্পেশাল গ্রেড। এই কার স্পিডটা সেই স্পেশাল গ্রেডেরই। এর নাম হলো জোগো। সে একটা সুপার ইন্টেলিজেন্ট কার্স। এরপর আমরা জোগো ভার্সেস গোজো ছাত্রর একটা ভয়ঙ্কর ব্যাটল দেখতে পাই। আগে বলেছি গোজো কিন্তু পুরো জেজেকে ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার। গোজোর কাছে এই কার্স কোনো পাত্তাই পায় না। ফাইটিং এর এক পর্যায়ে গোজো টেলিপোর্ট করে ইউজি ইতাদোরিকে নিয়ে আসে ইউজিকে ডোমেন এক্সপেনশন শেখানোর জন্য। ডোমেন এক্সপেনশন হলো এমন একটা টেকনিক যেখানে একজন তার সম্পূর্ণ কার্স ইউজ করে তার পার্সোনাল ডোমেনকে রিয়েল ওয়ার্ল্ডে সামান করে। এটাতে ইউজার এমন একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে পারে যে যার পুরো কন্ট্রোল সেই ইউজারের হাতেই থাকবে এবং প্রত্যেকটা অ্যাটাক গ্যারান্টেড হবে। মানে নিশ্চিতভাবেই সেই অ্যাটাক অপোনেন্টসের গায়ে লাগবেই লাগবে। শুধুমাত্র সরসারাররাই না, অনেক কার স্পিরিটও ডোমেন এক্সপেনশন ইউজ করতে পারে, যেমনটা জোগো। জোগো কোনো উপায় না পেয়ে তাদের সামনে তার ডোমেন ওপেন করে এবং এই ডোমেনকে টক্কর দেওয়ার জন্য গোজো তার ডোমেন ওপেন করে। তোমাদের আগেই বলে রাখছি, দুইটা ডোমেন ওপেন হলে যেই ডোমেনটা বেশি পাওয়ারফুল সেই ডোমেনটাই ডমিনেট হয়। গোজোর ডোমেন এত পাওয়ারফুল যে জোগো সেখানেই মারা যেত, কিন্তু গোজো তাকে বাঁচিয়ে রাখে যাতে করে সে তার থেকে সব রকম ইন্টেল গ্যাদার করতে পারে। গোজো জানতে পারে যে জোগোই কিন্তু একমাত্র স্পেশাল গ্রেড কার্স না, আরো আছে। সবার প্রথমে হানামি, খুবই ইন্টেলিজেন্ট কার্স স্প্রিট। সে বর্ন হয়েছে মানুষজনের ফরেস্ট ফিয়ার থেকে। এরপর আছে ড্রাগন, যে বর্ন হয়েছে হিউম্যানদের ওশিয়ান ফিয়ার থেকে। তারপর মাহিতো, মাহিতো বর্ন হয়েছে হিউম্যানদের হেট্রেড থেকে। সে এগুলোর হেড এবং এদের সবার থেকে পাওয়ারফুল। সে এত বেশি পাওয়ারফুল যে সে হিউম্যানদের সোলকে ট্রান্সফর্ম করতে পারে কোনো একটা কার্স অবজেক্টে। তারপর আছে গেটো, যে কিনা একটা হিউম্যান সরসারার আর গোজোর পুরনো বেস্ট ফ্রেন্ড। একে নিয়ে অনেক কাহিনী আছে, অনেক কিছু মিস্ট্রি, যেটা আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করব। সবকিছু জানতে পেরে গোজো ঠিক করে যে সে এবার জোগোকে মেরে ফেলবে। এর মধ্যে এন্ট্রি হয়ে যায় হানামি। সে কোনোভাবে একটা বড় ডিস্ট্রাকশন ক্রিয়েট করে এবং জোগোকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সিন শিফট হয় এবং আমরা স্পেশাল গ্রেড কার্সদের একটা মিটিং দেখতে পারি। তারা বুঝতে পারে যে গোজোকে মারা এতটা সহজ হবে না। গোজোকে মারতে হলে তাদের দরকার হবে একটা মাস্টার প্ল্যানের। গেটো সবাইকে বলে যে তার কাছে একটা আইডিয়া আছে যে গোজোকে প্রিজন রিলমে সিল করার। তাকে যেহেতু মারা যাবে না তাই তারা তাকে প্রিজন রিলমে সিল করে রাখবে। জুজুৎসু কাইসেন ওয়ার্ল্ডে এটা খুবই পাওয়ারফুল একটা কার্স অবজেক্ট। এর মধ্যে তুমি যে কাউকে একটা আলাদা ডাইমেনশনে সিল করে রাখতে পারবে। অন্যদিকে আমাদের মেইন ক্যারেক্টার ইউজি ইতাদোরি তার ট্রেনিং কমপ্লিট করে এবং কার্স এনার্জিকে মাস্টার করে ফেলে। ইউজিকে আরো ট্রেনিং দেওয়ার জন্য গোজো ঠিক করে যে নানামির সাথে করে তাকে আর একটা মিশনে পাঠাবে। নানামি হলো একজন গ্রেড 1 সরসারার। এই মিশনটা ছিল খুবই সিক্রেট এবং খুবই ডেঞ্জারাস। আর এই মিশনে আমরা মাহিতোর মতো স্পেশাল গ্রেড কার্সকে সবার প্রথমে দেখতে পাই। মাহিতো তার কার্স টেকনিক ইউজ করে সাধারণ হিউম্যানদের কার স্পিরিট বানিয়ে ফেলছে হিউম্যান ওয়ার্ল্ডের জন্য, যেটা খুবই ভয়ঙ্কর। এরপরে আমরা মাহিতো ভার্সেস নানামির একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। পুরো ফাইটটা ছিল ইকুয়াল। বলে রাখা ভালো, মাহিতো কিন্তু পুরো একটা সিনেমা হলে
ফলে সব মানুষকে কার্স বানিয়ে রেখেছিল। মাহিতো এবং নানামির ফাইট শেষে আমরা অনেক কিছু জানতে পারি। এই যে স্পেশাল গ্রেড কার্স স্পিরিটরা, এদের মেইন গোল কি? কার্সদেরকে হিউম্যানদের উপর রুল করানো, গোজোকে সিল করা, সুকুনাকে তাদের দলে নিয়ে আসা। এই জন্যই তাদের এমন একটা মানুষকে দরকার ছিল যারা কিনা ইউজি ইতাদোরির কাছে থাকতে পারবে। এখানে আসে জুনপে। মাহিতো তাকে ম্যানিপুলেট করে ইউজির কাছাকাছি থাকার জন্য। প্ল্যান অনুযায়ী জুনপে সেটাই করে। দূর থেকে গেটো পুরো সিনটাকে খুব ভালোভাবে দেখছিল। এর মধ্যে মাহিতো করে ফেলে একটা ভয়ঙ্কর কাজ। সে জুনপেকে একটা কার স্পিরিটে ট্রান্সফর্ম করে দেয়, তাও আবার ইউজিরই সামনে। ইউজি কিন্তু এখন অনেক পাওয়ারফুল, সে চাইলে কিন্তু তাকে এক্সিকিউট করতে পারে, কিন্তু সে করে না। সে উল্টা সুকুনার কাছে হেল্প চাই যে সে যদি কোনোভাবে তার বন্ধুকে ঠিক করতে পারে। সে সুকুনাকে তার বডিকে পার্মানেন্টলি দেওয়ারও অফার করে, কিন্তু সুকুনা এই ডিলটাকে অ্যাকসেপ্টই করে না। মাহিতো সহ ইউজি দুইজনই অবাক হয়ে যায়। সব শেষে খুবই আনফরচুনেটলি জিনপে সেখানেই মারা যায়। ইউজি এটা দেখে অনেক বেশি ক্ষেপে যায়। সে মাহিতোর উপর ডিরেক্ট অ্যাটাক করে দেয় এবং মাহিতোর যে মেইন পাওয়ার, মেইন টেকনিক, সেটা ইউজির উপর কাজই করে না। কারণ ইউজির মধ্যে দুইটা সোল আছে, ইউজির এবং সুকুনার। এজন্যই মাহিতো চাইলেও ইউজিকে কার স্পিরিটে ট্রান্সফর্ম করতে পারবে না। এর মধ্যে এন্ট্রি হয়ে যায় নানামির। নানামি এবং ইউজি মিলে মাহিতোর সাথে খুবই ব্রুটালি ফাইট করতে থাকে। তারা দুজন মিলে মাহিতোকে প্রায় মেরেই ফেলছিল। এর মধ্যে মাহিতো আবার ইভলভ হয়ে যায় এবং তার ডোমেন এক্সপেনশন খুলে ফেলে। সে শুধুমাত্র নানামিকে ট্র্যাপ করে, কিন্তু মাহিতো কখনো ভাবতেই পারেনি যে ইউজি ইতাদোরি বাইরে থেকে ডোমেন ভেঙে ভিতরে ঢুকবে। এর ফলে যেটা হয়, মাহিতোর ডোমেন ভুল করে সুকুনার ডোমেনকে টাচ করে ফেলে। সুকুনার ডোমেন বলতে সুকুনার সোল, কিন্তু সুকুনার এটা একদমই পছন্দ হয় না। সুকুনার কাছে এখন শুধুমাত্র দুইজন মানুষ ইম্পর্টেন্ট, সুকুনা নিজে আর একটা হলো মেগুমি ফুশিগুরো, কারণ তাকে নিয়ে সুকুনার অনেক প্ল্যান আছে। সুকুনা মাহিতোকে পাত্তাই দেয় না। সে লিটারালি মাহিতোর ডোমেন একেবারে ব্লাস্ট করে দেয়। মাহিতো সহ ইউজি এবং নানামি সবার অবস্থা খারাপ। ফাইট একরকম শেষই এবং মাহিতো সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। এরপর বেশ কিছুদিন চলে যায়। তারপর যে জায়গাতে আমরা একটা ইভেন্ট দেখতে পাই। এটা একটা টুর্নামেন্টের মতো, এক এক হাই স্কুল আর এক হাই স্কুলের সাথে ফাইট করে, ফ্রেন্ডলি ম্যাচ। এখানে অনেক ক্যারেক্টার আছে, বাট এর মধ্যে আমি 5 জনকে মেনশন করছি। প্রথমে আছে মাকি জেনিন, টোকিও হাই স্কুলের সেকেন্ডারি স্টুডেন্ট, জেনিন ক্ল্যানের মেম্বার। তার উপর আছে হেভেনলি রেস্ট্রিকশন, এর মানে হলো সে জিরো কার্স এনার্জির সাথে জন্ম নিয়েছে। ইয়েস, তার কাছে কোনো কার্স এনার্জি নেই। এর পরিবর্তে তার কাছে আছে এক্সট্রিম সুপার হিউম্যান স্ট্রেংথ। এরপর আছে পান্ডা। ইয়েস, সে দেখতেও পান্ডা, তার নামও পান্ডা। তাকে ক্রিয়েট করেছিল টোকিও জুজুৎসু হাই স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল ইয়াগা। সে একটা কার্স কর্প। তারপর আছে মাই জেনিন, সে হলো মাকি জেনিনের টুইন সিস্টার। কেন জানি তারা দুইজন একে অপরকে দেখতেই পারে না। এরপর আছে মেকামারু, সে অ্যাকচুয়ালি একটা রোবট, বাট তাকে কন্ট্রোল করে একটা রিয়েল হিউম্যান। তার কাছেও কিন্তু হেভেনলি রেস্ট্রিকশন আছে, সে একদম উইক। এর পরিবর্তে তার কাছে আছে হিউজ কার্স এনার্জি। তারপর আছে আমার পার্সোনাল ফেভারিট টোডো, সে ফাইট করতে অনেক বেশি পছন্দ করে। এসবের মধ্যে আমরা একটা খুবই ফানি সিন দেখতে পাই, পুরো জুজুৎসু কাইসেন অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট ফানি সিন। গোজো একরকম ড্রামা করে সবাইকে শক দিয়ে ইউজিকে রিভিল করে দেয়। ইয়েস, ইউজি ইতাদোরি এখনো বেঁচে আছে। ইউজিকে দেখে এরা খুশি হওয়ার পরিবর্তে অনেক বেশি অবাক এবং নিজেদের উপর স্যাড ফিল করতে থাকে। তারা বলে যে 2 মাস হুদা ইউজির জন্য কষ্ট পাইলাম, সে তো এখনো বেঁচে আছে। এসব কিছু দেখে ইউজির রিয়াকশন ছিল দেখার মতো, কিন্তু ইউজিকে দেখে একজন খুশি হয় না, প্রিন্সিপাল গাকু গাঞ্জি। সে নামেও গাঞ্জি, দেখতেও গাঞ্জি। সে প্রথম থেকে ইউজিকে এক্সিকিউট করতে চেয়েছিল, কিন্তু সে যখন জানতে পারে সুকুনার ভেসেল ইউজি ইতাদোরি এখনো বেঁচে আছে, সে একটা ইমার্জেন্সি মিটিং ডাকে। সে তার স্টুডেন্টদের ডিরেক্ট অর্ডার দেয় যে ইউজি ইতাদোরিকে টুর্নামেন্টের মধ্যে মেরে ফেলতে। টুর্নামেন্ট বলতে বিভিন্ন হাই স্কুলের মধ্যে যে কম্পিটিশন বা ইভেন্ট হবে সেই টুর্নামেন্ট। তারপর আমাদের সিন শিফট হয় এবং আমরা মাহিতো এবং গেটোকে দেখতে পাই। তারা এবার প্ল্যান করছে যে সুকুনাকে ইউজি ইতাদোরি থেকে একদম ফ্রি করে দিতে। এই প্ল্যানের জন্যই তারা জুজুৎসু হাই স্কুলে এসেছে। স্কুলের ভিতর সুকুনার 6টা ফিঙ্গার সংরক্ষিত করে রাখা। ইউজি এখন পর্যন্ত সুকুনার 2টা ফিঙ্গারকে কনজিউম করেছে। বাকি 6টা ফিঙ্গার যদি ইউজিকে খাইয়ে দেওয়া হয়, তাহলে হয়তো ইউজি সুকুনার সোলকে আর কন্ট্রোল করতে পারবে না এবং সুকুনা একেবারে ফ্রি হয়ে যাবে। তারা প্ল্যান করতে থাকে যে জুজুৎসু হাই স্কুল থেকে এই সব কয়টা ফিঙ্গারকে চুরি করতে। তারা ইচ্ছা করে স্কুলের মধ্যে একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। অন্যদিকে ইভেন্টের দিকে তাকালে আমরা যা রেজাল্ট দেখতে পাই সেটা হলো নোবারাকে মাই হারিয়ে দিয়েছে, মাইকে আবার মাকি হারিয়ে দিয়েছে, মেকামারুকে আবার পান্ডা হারিয়ে দিয়েছে। অন্যদিকে ইউজি এবং টোডো বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। এই দুজনে কিন্তু পুরো জেজেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডুও, আমার পার্সোনাল ফেভারিট। তাদের মধ্যে একটা ফ্রেন্ডলি এবং ব্রাদারহুড ব্যাপার আছে। টোডোর কাজ ছিল ইউজি ইতাদোরিকে মেরে ফেলা, কিন্তু সে যখন ইউজির সাথে ফাইট করছিল তখন সে ইউজিকে জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট উইমেন কে। তাদের ফেভারিট গার্ল টাইপ সেম।
এজন্য তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এমনকি টোটো ইউজিকে কার্স এনার্জি কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করতে হয় সেটাও শেখায়। মেগুমি ফাইট করছিল কামোর সাথে। কামো ক্ল্যান, জেনিন ক্ল্যান এবং গোজো সাতোরু এরাই পুরো জেজেকে ওয়ার্ল্ডের টপ 3 ফ্যামিলি। এই শোয়ের মধ্যে আমাদের আবার মেগুমির একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 11 বছর আগে কোন এক না জানা কারণে মেগুমির বাবা একেবারে নাই হয়ে যায়। তারপর তাকে গোজো অ্যাডাপ্ট করে। মেগুমির বাবা ছিল জেনিন ক্ল্যান থেকে। মেগুমি আর কামি ফাইট করছিল, এই সময়ই তাদের ফাইটিং এর মধ্যে একটা বড় বাধা চলে আসে। তাদের ফাইটিং এর মধ্যে চলে আসে হানেমি। স্পেশাল গ্রেড, বুঝতে পারছো, অনেক বেশি পাওয়ারফুল। অন্যান্য স্টুডেন্টরাও তাদেরকে হেল্প করার জন্য আসে। এমনকি এখানে ইউজি এবং টোরোও চলে আসে। তারা দুজন মিলে কিন্তু বেশ ভালোই টক্কর দিচ্ছিল। এমনি তো আমি তাদেরকে বেস্ট ডুও বলি না। টোটোর কাজ টেকনিক হলো সে যে কোনো জিনিসকে সুইচ করতে পারে স্ল্যাপের মাধ্যমে। ইউজিও আগের থেকে অনেক বেশি স্ট্রং। এমনকি ইউজি এখন ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করতে পারে। ব্ল্যাক ফ্ল্যাশ হলো জুজুৎসু কাইসেন অ্যানিমের খুবই রেয়ার জিনিস। এটা তখনই হয় যখন কোনো সর্সারার তার কার্স এনার্জিকে অনেক বেশি কন্ট্রোল করতে পারে। এটা ইউজার অ্যাটাককে অনেক বেশি পাওয়ারফুল করে ফেলে, ডাবলের থেকেও বেশি। হানেমি কোনো উপায় না পেয়ে তার ডোমেন এক্সপেনশন খুলে। তার আগে এন্ট্রি হয়ে যায় সাতোরু গোজোর। শুরুতে গোজো এই ফাইটিং এ অংশগ্রহণই করতে পারেনি। ভিলেনরা মিলে এমন একটা ব্যারিয়ার বানিয়েছিল যেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র গোজোকে আটকানোর জন্য। এটা একটা জিনিয়াস মুভ ছিল, কারণ সাতোরু গোজো তার সবগুলো এনার্জি ভেতরে ঢোকার কাজে ইউজ করে ফেলতো। ইনস্টেড অফ নোটিসিং যে স্কুলে লুটপাট হচ্ছে, গোজো ভিতরে ঢুকে একটা অ্যাসাসিনকে সাথে সাথে মেরে ফেলে। হানেমিকে মারার জন্য সে তার একটা অ্যাটাক ইউজ করে যেটা অনেক বেশি ডিস্ট্রাকটিভ ক্রিয়েট করে। এটা এত বেশি ডিস্ট্রাকটিভ ছিল যে বোঝার উপায় ছিল না কার্স আসলে মারা গেছে নাকি এখনো বেঁচে আছে। একদিন পরে আমরা জানতে পারি সেই স্পেশাল গ্রেড কোনোভাবে বেঁচে ফিরেছে। এরপর আমরা সর্সারারদের মধ্যে একটা মিটিং হতে দেখতে পাই। তারা ঠিক করে যে যা হওয়ার হয়েছে, এবার তাদের যে ইভেন্টটা আছে সেটা কন্টিনিউ করা যাক। উইনার ডিসাইড করার জন্য তারা বেসবল খেলে। ইউজির হেল্প নিয়ে টোকিও হাই স্কুল জিতে যায়। হায়ার আপসরা কিন্তু ইউজিকে এখনো মারতে চায়। প্রিন্সিপাল ইয়াগা প্রিন্সিপাল গাকু গাঞ্জিকে কোনোভাবে ম্যানেজ করে ফেলে যে ইউজি আমাদের অনেক কাজে আসবে। সে নিজেকে প্রুভ করেছে হানামির সাথে ফাইটিং এর মাধ্যমে। এরপর তাদেরকে আরো একটা মিশনে পাঠানো হয় যেখানে তাদের 4 জন মিস্টিরিয়াস ব্যক্তির ডেথকে ইনভেস্টিগেট করতে হবে। তাদের সাথে দেখা হয় ব্রিজ কার্সের। এখানে আরো কিছু কাহিনী আছে। 150 বছর আগে একটা ইভিল সর্সারার ছিল। সে ফেমাস ছিল তার ডিসগাস্টিং এক্সপেরিমেন্টের জন্য। সে এমন একটা জঘন্য এক্সপেরিমেন্ট করেছিল যেটাতে হাফ হিউম্যান হাফ কার্স থাকবে। মোট 9টা হাইব্রিড বানিয়েছিল সে, খুবই নৃশংস দেখতে। এদেরকে বলা হয় কার্স ওম বা ডেথ বেন্ডিং। বেশ কয়েকদিন ধরে এসব কিছু কিন্তু জুজুৎসু হাই স্কুলে ছিল। মাহিতো কোনোভাবে এগুলো চুরি করে নেয়। তারপর তাদেরকে নতুন বডিতে রিভাইভও করা হয়। চোজো, ইসো আর কেচিজো। ইসো এবং কেচিজোকে পাঠানো হয় সুকুনের একটা মিসিং ফিঙ্গারকে খুঁজতে। এটা কিন্তু ওই ব্রিজ কার্সের কাছেই ছিল। আর এটাকে কেন্দ্র করে ইউজি এবং নোভারার সাথে তাদের একটা ভয়ঙ্কর ব্যাটেল হয়। আর মেগুমি ফাইট করতে থাকে সেই ব্রিজ কার্সের সাথে। এই কার স্পিড অনেক বেশি পাওয়ারফুল ছিল। সে মেগুমিকে অনেকভাবে ওভারপাওয়ার করতে থাকে। কোনো উপায় না পেয়ে মেগুমি ওপেন করে তার ডোমেন এক্সপেনশন। বলে রাখা ভালো, মেগুমির ডোমেন এক্সপেনশন কিন্তু ইনকমপ্লিট। তারপরও সেটাকে ইউজ করে কোনোভাবে সেই কার স্পিডকে হারিয়ে দেয়। এমনকি সুকুনার ফিঙ্গারকেও রিভাইভ করে ফেলে। অন্যদিকে ইউজির কথা বললে তারাও ফাইটিং এ জিতে যায়। ইসো এবং তার ভাই কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল। তারপরও তারা তাদেরকে হারিয়ে দিয়ে একটা হ্যাপি এন্ডিং টানে। তাদেরকে মেরে ফেলে ইউজি ভিতরে ভিতরে কেমন যেন একটা গিল্ট ফিল করতে থাকে। তারপর আমরা গেটে এবং মাহিতোকে দেখতে পাই চোজোর সাথে বসা। চোজো বুঝতে পারে যে তার 2 ভাই সেখানে মারা গেছে। গেটো তখন বলে যে তাদেরকে ইউজি মেরেছে, তোমার উচিত ইউজির উপর প্রতিশোধ নেওয়া। এদিকে জুজুৎসু সর্সারারদের মধ্যে সবাই জেনে যায় যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এক একটা করে স্পেশাল গ্রেড কার্সকে একেবারে ডিফিট করে দিয়েছে। এরপর সবাই ফার্স্ট ইয়ারদের প্রশংসা করতে থাকে এবং তাদেরকে প্রমোশন দেওয়ার কথা বলে। এরপর আমাদের ফার্স্ট ইয়াররা শপিং যায় আর এটার মাধ্যমে আমাদের জুজুৎসু কাইসেনের সিজন 1 শেষ হয়ে যায়। প্রায় 10 মাস আগের ঘটনা। ইউজি দাদরির মতো আরো একটা স্টুডেন্ট ছিল যার অবস্থা অনেকটা ইউজির মতোই ছিল। তার নাম ছিল ইউটা অকৎসু। হায়ার আপসরা তাকেও মারতে চেয়েছিল, কিন্তু কেন সেটা বোঝার জন্য যেতে হবে তার ব্যাক স্টোরিতে। একদম ছোটবেলাতে ইউটার একবার নিউমোনিয়া হয়। যখন সে হসপিটালে ট্রিটমেন্ট নিতে যায় তখন তার সাথে দেখা হয় এক সুন্দরী মেয়ের, রিকা ওরিমোটো। রিকা ছিল একজন অরফান বা অনাথ। তার মা বাবা কোনো এক না জানা কারণে মারা গিয়েছিল। প্রথম মিটিং এর পর রিকা এবং ইউটা দুজনে
একই স্কুলে পড়াশোনা করতে থাকে। সময়ের সাথে সাথে তারা অনেক বেশি ক্লোজ হয়ে যায়। একদিন হয় কি, রিকা তার মায়ের ওয়েডিং রিং নিয়ে এসে ইউটাকে প্রপোজ করে দেয়। ইউটা এতে অনেক বেশি খুশি হয়। ইউটা রিকাকে প্রমিস করে যে সে সারা জীবনের জন্য তার সাথেই থাকবে। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরবর্তীতে মনে রেখো। কিন্তু এরপরে ঘটে যায় একটা বড় অঘটন। রিকা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তার সোল একটা কার স্পিরিটের রূপ নেয় এবং পার্মানেন্টলি ইউটার সাথে অ্যাটাচড হয়ে যায়। এরপর থেকে এই কার স্পিরিট সব সময় ইউটার সাথেই থাকতো। বুঝতেই পারছো, এটা অনেকটা সেই গ্রামের ভূতের কাহিনীর মতো, যে ভূত কাউকে একেবারে পজেস করে ফেলছে এমন টাইপের। যদিও জুজুৎসু কাইসেন অ্যানিমেতে এই বিষয়টা কমপ্লিটলি আলাদা, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে যায়। ইউটার সাথে এই কার স্পিরিট এখনো আছেই। সমস্যা তখন বাধে যখন ইউটাকে কেউ কিছু বলে বা ইউটার জন্য থ্রেট হবে এমন কিছু হয়। এই কার স্পিরিট তখনই বেরিয়ে এসে মানুষজনের ক্ষতি করতে থাকে। যারা যারা ইউটাকে কষ্ট দেয়, এই কার স্পিরিট তাদেরকে মেরে ফেলে। এমনই একটা দিন ছিল নভেম্বর 2016। ইউটাকে বেশ কিছু বুলি হ্যারেস করছিল। এরপরে আসে সেই ভয়ঙ্কর কার স্পিরিট এবং এদের সবাইকে মেরে ফেলে। ইয়েস, একেবারে মেরে ফেলে। এই খবরটা পৌঁছে যায় জুজুৎসু সর্সারারদের কাছে। তারা ঠিক করে যে এই কার স্পিরিটকে একেবারে এক্সিকিউট করে দেওয়া উচিত। জুজুৎসু হাই থেকে বেশ কিছু সর্সারারকে পাঠানো হয় এই কার্সকে এক্সিকিউট করার জন্য। বলে রাখা ভালো, এদের এক একজন কিন্তু টোডো এবং মেগুমির লেভেলের। এত কিছুর পরেও সেই কার স্পিরিট এদেরকেও মেরে ফেলে। এই ঘটনার পর হায়ার আপসরা এই বিষয়টা নিয়ে আরো বেশি সিরিয়াস হয়ে যায়। তারা বুঝতে পারে যে ইউটার এই কার স্পিরিট অনেক বেশি পাওয়ারফুল এবং হিউম্যানিটির জন্য অনেক বড় থ্রেট। এই জন্যই তারা ইউটার এক্সিকিউশন প্ল্যান করে ফেলে। ইউটাও এতে রাজি হয়ে যায়। তার জন্য এটা অনেক ভয়ঙ্কর বিষয় ছিল, কারণ তার জন্য অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছিল। কিন্তু ইউটাকে এক্সিকিউট করা এত বড় সহজ বিষয় ছিল না। যখনই কেউ ইউটাকে এক্সিকিউট করতে যায় তখনই এই কার স্পিরিট বেরিয়ে আসে। এমনকি একবার ইউটা নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এই কার স্পিরিট সেটা হতে দেয় না। কোনো উপায় না পেয়ে হায়ার আপসরা এই কেসটাকে সাতুরো গোজোর কাছে দিয়ে দেয়। গোজো সিদ্ধান্ত নেয় যে রিকার মতো এত পাওয়ারফুল কার স্পিরিটকে এক্সিকিউট না করে কিভাবে এটাকে কাজে লাগানো যায়। সে ইউটাকে বলে যে ইউটার যে কার্স এনার্জি অর্থাৎ রিকা, এটাকে কন্ট্রোল করা শিখতে। এরপর ইউজির মতো ইউটাকেও জুজুৎসু হাই স্কুলে ভর্তি করা হয়। ওই সময় ফার্স্ট ইয়ার ছিল মাকি, জেনিন, পান্ডা এবং ইনুমাকি। ইউটাকে যখন প্রথমবারের মতো এদের সাথে পরিচয় করানো হয়, এখানে একটা অরা মোমেন্ট আছে। ইউটাকে দেখে সবাই শকড হয়ে যায়, কারণ এত পাওয়ারফুল কার স্পিরিট তারা এর আগে কখনোই দেখেনি। ইউটার যে কার স্পিরিট, এরা কিন্তু যেমন তেমন কার্স নয়। এই যে এত সব কার স্পিরিট, এরা তৈরি হয় কার্স এনার্জি দিয়ে। যার যত কার্স এনার্জি, সেই কার স্পিরিট তত বেশি পাওয়ারফুল। রিকা নামে যে কার স্পিরিটের কথা বলছি, তার কাছে আনলিমিটেড কার্স এনার্জি আছে। ইয়েস, আনলিমিটেড কার্স এনার্জি। সুগুনা যদি হয় কিং অফ অল কার্সেস, রিকা হবে কুইন অফ অল কার্সেস। শুরুর দিকে সবাই তাকে থ্রেট মনে করে, কিন্তু পরবর্তীতে গোজো সবাইকে সবকিছু বুঝিয়ে বলে। ইউটার ব্যাক স্টোরি, রিকা সবকিছু বুঝিয়ে বলে। পরবর্তীতে ইউটা এবং মাকিকে একটা মিশন দেওয়া হয়। একটা স্কুলের দুইটা বাচ্চা রিসেন্টলি মিসিং হয়ে গেছে। গোজোর কাছে মনে হয় এটার জন্য এক পাওয়ারফুল কার্স রেসপন্সিবল। এজন্যই গোজো মাকি এবং ইউটাকে এই মিশনে পাঠিয়েছে তাদেরকে সেভ করার জন্য। শুরুর দিকেই মাকি 3টা কার্সকে ডিস্ট্রয় করে ফেলে। তারপর তারা যায় স্কুলের ভিতরে বাচ্চাদেরকে খুঁজতে। এখানে কিন্তু ছোটখাটো অনেক কার্স ছিল, কিন্তু কেউ তাদের উপর অ্যাটাকই করতে সাহস পাচ্ছিল না। এর কারণ হলো রিকা, ইউটার কার স্পিরিট। মাকি যখন ইউটার স্টুডেন্ট কার্ড চেক করে, তখন সে দেখতে পায় যে ইউটা হলো স্পেশাল গ্রেড সর্সারার, গোজোর লেভেলে পাওয়ারফুল। এটাই হলো জুজুৎসুর হাইয়েস্ট র্যাঙ্ক। এর মধ্যে তাদেরকে অ্যাটাক করে একটা স্পেশাল কার স্পিরিট। এই কার স্পিরিট কিন্তু অনেক পাওয়ারফুল ছিল। সে ইউটা এবং মাকি দুজনকেই গিলে ফেলে। তার পেটের ভিতরে তারা সেই দুইজন মিসিং বাচ্চাকে পায়, যাদের জন্য তারা এই মিশনে এসেছে। তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। সিচুয়েশন আরো খারাপ হয়ে যায় যখন মাকিও এটাতে এফেক্টেড হতে শুরু করে। ইউটার উপর কিন্তু কোনো প্রভাব পড়ে না। সবাইকে বাঁচানোর দায়ভার এসে পড়ে ইউটার উপর। রিকা তাকে যে এঙ্গেজমেন্ট রিং দিয়েছিল, ইউটা সেটা পরে। এতে করে যেটা হয়, রিকার সাথে ইউটার কার্স বাইন্ডিং আরো বেশি স্ট্রং হয়। ইউটা এখন রিকার পাওয়ারকে কিছুটা হলে ইউজ করতে পারছে। এর আগে রিকা তখনই অ্যাপিয়ার হতো যখন তার মনে চাইতো, অথবা ইউটা যখন বিপদে পড়তো। এবারই প্রথমবার ইউটা কনসিয়াসলি রিকাকে সামান করলো, আর রিকা সামান হয়েও যায়। এরপর আমাদের কুইন অফ কার্সের সেই কার স্পিরিটকে একেবারে ফেরে ফেলে, মানে দুভাগ করে দেয়। তারপর ইউটা সুযোগ বুঝে মাকি এবং বাকি দুই বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। রিকার এই ভয়ঙ্কর রূপ দেখে ইউটা অনেক বেশি শকড হয়ে যায়। ইউটার কাছে খুব করে মনে হয় রিকাকে এই কার সেল থেকে বের করতে হবে। সে রিকাকে এই অবস্থায় আর দেখতে চায় না। কিন্তু রিকাকে এক্সিকিউট করা সহজ কোনো বিষয় নয়। ইউটার যে রিং, সেটা রিকার ছোট ছোট পার্টকে কন্ট্রোল করতে হেল্প করে। এরপর সেই কার্স এনার্জিকে ইউটা তার সোর্ডের মধ্যেও রাখতে পারে। সোর্ড বা কাটানা যেটাই বলো। ইউটা প্ল্যান করে যে রিকার যে পাওয়ার, সেটা যত বেশি পারা সম্ভব তত বেশি তার কাটানাতে রিজার্ভ করার, যতক্ষণ পর্যন্ত রিকার স্পিড কন্ট্রোলে না আসে। এভাবে যদি ইউটা রিকোর সম্পূর্ণ পাওয়ারকে বড় করতে পারে, তাহলে রিকা কার্স ফ্রি হয়ে যাবে এবং আফটার লাইফে যেতে পারবে।
এরপর আমরা একটা মিস্টিরিয়াস পার্সনকে দেখতে পাই, আর এটাই ছিল সুগোরু গেটো। তার যে গোল ছিল পৃথিবীর সব নন সর্সারকে মেরে ফেলা, সেটার জন্য তার এখন দরকার রিকার মতো পাওয়ারফুল কার স্পিরিট। কুইন অফ অল কার্সে যদি তার সাইডে থাকে, এটা তার মিশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এজন্য গেটো চায় ইউটাকে একেবারে মেরে ফেলতে আর কুইন অফ কার্সকে নিজের কাছে রেখে দিতে। এরপর আমরা বুঝতে পারি এই যে স্কুলের এই ট্রাপটা সেটা ইউটার জন্য গেটোয় রেখেছিল। মাকি যখন হসপিটালে রিকভার করছিল, ইউটা একটা রিয়েলাইজেশনে আসে। সে এতদিন ভাবতো যে রিকা হয়তো তাকে কার্স করেছে, কিন্তু তার উল্টা সেই হয়তো রিকাকে কার্স করেছে। যখন সে রিকাকে বলেছিল তারা সারা জীবনের জন্য একসাথে থাকবে, তখন থেকে সে রিকাকে কার্স করে আসছে। এই জন্য রিকা মারা যাওয়ার পর তার ডেথটাকে সে মানতেই পারেনি। এটাই হলো ইউটার কার্স। গোজো এই থিওরিকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু গোজোর মাথায় এখনো একটা প্রশ্ন ঘুরপার করছিল যে এই ছেলের কাছে এত পাওয়ারফুল কার্স এনার্জি আসলো কই থেকে। গোজো শুরু করে দেয় ইনভেস্টিগেশন রিকা এবং ইউটার উপর। যাই হোক, এভাবে বেশ কিছুদিন চলে যায়। ইউটা তার মতো ট্রেনিং করতে থাকে। এমনকি ইউটা 2017 সালের যে টুর্নামেন্ট হয়েছিল সেটাতেও পার্ট নেয়, গুড উইল ইভেন্ট। জুজুৎসু হাই টোকিও ব্রাঞ্চের স্টুডেন্টরা কিয়োটো ব্রাঞ্চের স্টুডেন্টের সাথে একটা ফ্রেন্ডলি কম্পিটিশন করে। গুড উইল ইভেন্ট মানে হলো জুজুৎসু হাই স্কুল স্টুডেন্টের মধ্যে ফ্রেন্ডলি কম্পিটিশন। এই টুর্নামেন্টে টোকিও হাই স্কুল খুব সহজে জিতে যায়, কারণ ইউটা এবং তার কুইন অফ কার্সেস। টুর্নামেন্ট শেষ হওয়ার বেশ কিছুদিন পর গোজো ইউটাকে একটা মিশন দেয় ইনুমাকির সাথে। ফার্স্ট 4 স্টুডেন্টদের মধ্যে ইনুমাকুই ছিল সবচেয়ে বেশি স্কিল এবং এক্সপেরিয়েন্স। তার কার্স টেকনিকের নাম হলো কার্স স্পিচ। সহজ ভাষায় বলতে গেলে এটা একটা খুবই ওভার পাওয়ার স্কিল। সে যা বলবে রিয়ালিটিতে সেটাই হবে। সে কাউকে বলল স্টপ মুভিং, ব্যাস সে সেখানেই থেমে যাবে। বুঝতেই পারছো এই টেকনিকটা কতটা পাওয়ারফুল, বাট এর কিছু লিমিটেশনও আছে। সে কোনো নর্মাল কনভারসেশন করতেই পারে না। তার আশেপাশের মানুষজনদের বাঁচানোর জন্য সে শুধুমাত্র সেফ ওয়ার্ড ইউজ করে, যেগুলো তাদের কোনো রকম ক্ষতি করবে না। যাই হোক, এর পরবর্তীতে তারা দুজনই তাদের যে মিশন সেটাতে ফোকাস করে। এটা ছিল একটা অ্যাবান্ডন শপিং মল। এখানে অনেক লো লেভেল কার্স ছিল যাদেরকে এক্সিকিউট করার দায়িত্ব ছিল ইনুমাকির উপর। ইউটার রোল ছিল শুধুমাত্র তাকে অবজার্ভ করা এবং সেখান থেকে শেখা। গোজো ইউটাকে ওয়ার্ন করেছিল যে রিকাকে যেন বের হতে না দেয়। হায়ার আপসের নজর এখন ইউটার উপর। সে যদি উল্টাপাল্টা কিছু করে, তারা তাকে সাথে সাথে এক্সিকিউট করে ফেলবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই ইউটা এবং ইনুমাকি সেই কার্সদের সাথে ফাইট করছে। স্যালমন কার্স। ইনুমাকি এই কার্সদের জাস্ট এক্সপ্লোড বলে একেবারে ডিস্ট্রয় করে ফেলে। এটাতে কিন্তু তাদের মিশন এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট হয় না। এই শপিং সেন্টারে গেটোও ছিল। সে লুকে লুকে এ সব কিছু দেখছিল। গেটো এখানে রিকার পাওয়ারকে নিজের চোখে দেখতে চেয়েছিল। এটা দেখার জন্যই গেটো তার একটা পাওয়ারফুল কার স্পিডকে এদের সাথে ফাইট করায়। এই কার স্পিড কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল। এই কার্সের সাথে ফাইট করতে করতে ইনুমাকির অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। আর এখানেই আমরা তার কার্স টেকনিকের একটা বড় উইকনেস দেখতে পাই। ইনুমাকি যখনই এক্সপ্লোড বা ব্লাস্ট টাইপের অনেক পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করে, তখন সে চাপ পড়ে তার থ্রোটে। তার থ্রোট ড্যামেজ হয়ে যায়। এর পরবর্তীতে সেই কার্স টেকনিক ইউজ করতে ইউটাকে মেডিসিন নিতে হয়, থ্রোট মেডিসিন। আমার মনে হচ্ছে আমারও এই মেডিসিন নিতে হবে। যাই হোক, আমরা আমাদের ভিডিওতে ফিরে আসি। ফাইটিং এর সময় কোনোভাবে ইউটার মেডিসিন সে কার্স স্পিডের কাছে চলে যায়। এজন্য ইউটা এখন কিছুক্ষণের জন্য তার কার্স টেকনিককে ইউজই করতে পারবে না। কোনো উপায় না পেয়ে ইউটা ফাইটিং এ যোগ দেয় এবং সেই কার্সের উপর একটা বড় সড়ো অ্যাটাক করে। এটা সেই কার্সকে খুব বেশি ড্যামেজ না দিলেও ইউটার জন্য একটা ওপেনিং ক্রিয়েট করে। সুযোগ বুঝে ইউটা সেই থ্রোট মেডিসিনটাকে ইউটার দিকে ছুড়ে মারে। নিজের আওয়াজ রিকভারি করার পর ইনুমাকি এখন পারফেক্টলি ফাইন। সে সাথে সাথে সেই কার্সটিকে এক্সপ্লোড করে ফেলে। ফাইট শেষ। গেটো কিন্তু চাইলে এদের উপর অ্যাটাক করতে পারতো, কিন্তু সে করে না। তার হয়তো কোন একটা হিডেন মোটিভ আছে। এর কিছুক্ষণ পর গোজো বুঝে যায় যে কোন একটা সারপ্রাইজ কার্স তার স্টুডেন্টের উপর অ্যাটাক করেছিল। তারপর গোজো নিজেই সেটা দেখতে যায়। গোজো সেখানে গিয়ে বুঝতে পারে যে এটা আর কারো নয়, গেটোর কাজ। কার্স এনার্জির যেই সেন্ট সেটা শুনে গোজো বুঝতে পারে এটা গেটোর কাজ। গোজো আর গেটো যেহেতু একটা লম্বা সময় ধরে একসাথে ছিল, এজন্য এটা পসিবল হয়েছে। অন্যদিকে গেটো প্ল্যান করতে থাকে যে কিভাবে জুজুৎসু সর্সারারদের সাথে ফাইনাল ব্যাটল করা যায়। সে যথেষ্ট প্রিপারেশন আগে থেকে নিয়ে রেখেছে। গেটোর যে কার্স টেকনিক সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এই টেকনিক ইউজ করে গেটো বিভিন্ন কার্স স্পিডকে নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। তার কাছে এখন প্রায় 6000টা কার্স আছে। ইয়েস, 6000টা পাওয়ারফুল কার্স স্পিড। তাকে হেল্প করার জন্য পুরো একটা কমিউনিটি আছে। টাকা পয়সা হোক, ফরবিডেন কার্স টেকনিক হোক, তারা গেটোকে সবকিছু দিয়ে হেল্প করে। এমনকি গেটোর অনেক লয়াল ফলোয়ারও আছে। গেটোর কাছে কিন্তু দুটা স্পেশাল গ্রেড কার্স স্পিড আগে থেকেই ছিল। এরপর যদি গেটো
রিকাকে তার দলে নিয়ে নেয় সে হয়ে যাবে একেবারে আনস্টপেবল। গেটো ভাবতে শুরু করে সবকিছু তার প্ল্যান অনুযায়ী চললে গোজো তাকে থামাতে পারবে না। গেটোর যে ফাইনাল গোল সব নন সর্সারারদের একেবারে মেরে ফেলা সেটা পূরণ হয়ে যাবে। 24 ডিসেম্বর 2017 গেটো কনফিডেন্টলি জুজুৎসু হাই স্কুলে আসে এবং সবার সামনে যুদ্ধ ঘোষণা করে দেয়। সে টোকিও শহরে 1000-এরও বেশি কার স্পিড ছড়িয়ে দিবে আর তাদেরকে অর্ডার দিবে যে ম্যাসিভ ডিস্ট্রাকশন, হিউম্যানিটির ম্যাসিভ ডিস্ট্রাকশন। এই যুদ্ধের নাম হলো দ্য নাইট প্যারেড অফ 100 ডিমন। যেমন বলা তেমনই কাজ। গেটো ঠিক 24 তারিখে এটাই করে। টোকিও এবং কিয়োটো দুইটা শহরেই সেম কাজ করে। জুজুৎসু সর্সারাররাও এই দুই শহরে একেবারে ছড়িয়ে পড়ে হিউম্যানিটিকে প্রোটেক্ট করার জন্য। ইউটা এবং মাকি বাদে তারা জুজুৎসু হাই স্কুলে থেকে যায়। রিকা যদি আনকন্ট্রোলেবল হয়ে হিউম্যানিটিকে ডিস্ট্রয় করে দেয় এই ভয়ে, আর মাকিকে রাখা হয়েছে ইউটার দেখাশোনা করার জন্য। সত্যি বলতে সবকিছু গেটোরই চাল ছিল, সে এমনটাই চেয়েছিল। যখন সব পাওয়ারফুল এবং এক্সপেরিয়েন্স সর্সারাররা টোকিও এবং কিয়োটো শহরে বিজি থাকবে অন্যান্য কার স্পিরিটের সাথে, তখন ইউটা একেবারে একা থাকবে। আর হয় এটা, তাই গেটো খুবই ক্যাজুয়ালি জুজুৎসু হাই স্কুলে ঢুকে পড়ে। তার আর ইউটার মধ্যে শুধুমাত্র মাকি জেনিন ছিল। গেটো তার একটা কার স্পিডকে সামান করে মাকিকে সেখানে হারিয়ে দেয়। এদিকে গোজো ভাবতে থাকে গেটো কেন ফার্স্ট লাইনে নাই, তার আসল মোটিভটা কি। হুট করে গোজোর মাথায় কি যেন একটা আইডিয়া আসে। ইনুমাকি এবং পান্ডাকে জোজো টেলিপোর্ট করে জুজুৎসু হাই স্কুলে পাঠিয়ে দেয়। গোজো কিন্তু খুব ভালোভাবে জানতো এই দুইজন মিলে গেটোকে হারাতে পারবে না, তারপরে গোজো তাদেরকে পাঠায় যাতে করে তারা হেরে যায় এবং তাদের খারাপ অবস্থা দেখে ইউটা পাওয়ারফুল হয়ে যায়। ইউটা কিন্তু অনেক পাওয়ারফুল, আর লাকিলি গোজো ঠিক যেটা ভেবেছিল সেটাই হয়। ইউটা যখন তার ক্লাসমেটদের এত খারাপ অবস্থায় দেখে তখনই সে বারজার্কার মোডে চলে যায় আর রিকাকে বের করে ফেলে। তারা দুজন মিলে একে একে গেটোর ছোটখাটো কার্সকে একেবারে ডিস্ট্রয় করে ফেলে। এমনকি ইউটা তার ফ্রেন্ডদেরকেও হিলও করে ফেলে তার রিভার্স কার্স এনার্জি ইউজ করে। ইয়েস, রিভার্স কার্স এনার্জি ইউজ করে তুমি নিজেকে এবং যে কাউকে হিলও করতে পারবে। শুধুমাত্র ইউটা এবং গোজোর মতো পাওয়ারফুল সর্সারাররাই এই কার্স টেকনিক ইউজ করতে পারে। যাই হোক, এর পরবর্তীতে আমরা ইউটা এবং গেটোর মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাটল দেখতে পাই। অন্যদিকে টোকিওতে গোজোকে ডিস্ট্রাকশন করার জন্য আছে মেগুয়েল। গেটো তাকে রেখেছে গোজোকে ডিস্ট্রাক্ট করার জন্য। সে একটা আফ্রিকান সর্সারার এবং গেটোর সাবঅর্ডিনেটের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। এর সাথে ফাইটিং এর জন্যই কিন্তু গোজো হাই স্কুলে আসতে পারছিল না। গেটো ভার্সেস ইউটার কথা বললে গেটো এবার ইউটার সাথে পার্সোনালি ফাইট করে। তার ওয়েপেন প্লেফুল ক্লাউড, এটাও কম যায় না। সে গেটোর উপর একের পর এক ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করতেই থাকে। ব্ল্যাক ফ্ল্যাশ খাওয়ার পর গেটোর অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায়। সে এবার ইউটার সাথে সিরিয়াসলি ফাইট করতে থাকে। গেটো বের করে তার সবচেয়ে ডেঞ্জারাস কার স্পিরিট। এছাড়াও সে তার সবগুলো কার্স এনার্জিকে বাইন্ড করে ব্ল্যাক মাস্ক ক্রিয়েট করে। এটাকে বলা হয় ম্যাক্সিমাম টেকনিক। এই ব্ল্যাক মাস্কের মধ্যে কিন্তু 4000-এরও বেশি কার স্পিড আছে। ইয়েস, 4000-এরও বেশি কার স্পিডের পাওয়ার। ইউটাকে মারার জন্য কিন্তু এই দুই কার স্পিডই যথেষ্ট ছিল। সবকিছু বুঝে কোন উপায় না পেয়ে ইউটা ইউজ করে বাইন্ডিং ব। ইউটা তার নিজের লাইফকেই রিকাকে অফার করে, তার পরিবর্তে কন্ট্রোল নেয় রিকার সবগুলো পাওয়ারের। এতে ইউটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, গেটোর থেকেও পাওয়ারফুল। এন্ড ইয়েস, ফাইনাল ব্যাটেলের সময় হয়ে গেছে। দুইজনই দুজনের সবচেয়ে পাওয়ারফুল কার্স এনার্জি দিয়ে একে অপরকে অ্যাটাক করে। ইউটার তেমন কিছু না হলেও গেটোর অবস্থা এই অ্যাটাকে অনেক বেশি খারাপ হয়ে যায়। গেটো যখন পালাতে চায় তখনই সে দেখতে পায় দ্য অনার ওয়ান গোজো সাতোরুকে। গেটো বুঝে ফেলে যে তার সময় শেষ হয়ে গেছে। সে নিজের ডেথকে অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর আমরা গোজো এবং গেটোর একটা লম্বা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তারা কত ভালো বন্ধু ছিল, একসাথে কত ভালো সময় কাটিয়েছে, এই ফ্ল্যাশব্যাক। এরপর আমাদের সিন শিফট হয় এবং আমরা ইউটাকে দেখতে পাই। ইউটা ভেবেছিল বাইন্ডিং বয় ইউজ করার জন্য সে হয়তো মারাই যাবে, কিন্তু সে বেঁচে আছে। শুধু তাই নয়, রিকার থেকে তার কার্স একেবারে নাই হয়ে গেছে। রিকা এখন হিউম্যান ফর্মে। তখনই গোজো আমাদের রিভিল করে পুরো সত্য কাহিনী। গোজো রিভিল করে যে ইউটা আর কেউ নয়, মিচিজানি সুগাওয়ারার ডিরেক্ট ডিসেন্ডেন্ট। 1000 বছর আগে সে একটা লেজেন্ডারি সর্সারার ছিল, আর এটার জন্যই গেটোর কাছে এত বেশি কার্স এনার্জি, গোজোর থেকেও বেশি কার্স এনার্জি। ছোটবেলায় রিকা যখন মারা যাচ্ছিল তখন ইউটা রিকার ডেথটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, আর এভাবে ইউটা আনকনসিয়াসলি রিকাকে কার্স করেছিল। বাইন্ডিং বার মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো ইউটা রিকার ডেথকে অ্যাকসেপ্ট করে ফেলেছে, আর এভাবে রিকা আগের থেকে নর্মাল হয়ে যায়। রিকা ইউটাকে ক্ষমাও করে দেয়। এরপর রিকা আফটার লাইফে চলে যায় এবং এটার মাধ্যমে জুজুৎসু কাইসেন 0 মুভিটা এখানে শেষ হয়ে যায়।
গোজো সাতোরু, সে এখন শুধুমাত্র 16 বছর বয়সে। সিজন 1-এ যে গোজো দেখেছিলে সে গোজো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল, বাট এই গোজো অনেক বেশি ইনএক্সপেরিয়েন্স এবং অনেক কম পাওয়ারফুল। যেমন ধরো গোজোর কাছে ডোমেন এক্সপেনশন ছিল না, রিভার্স কাস্ট টেকনিক ইউজ করে নিজেকে হিল করা জানতো না, এমনকি গোজো হলো পার্পল ইউজ করতে পারতো না। এত কিছুর পরেও গোজো সাতোরু কিন্তু পুরো জুজুৎসু হাই স্কুলের স্ট্রংগেস্ট সরসরার ছিল। আর সেকেন্ড স্ট্রংগেস্ট ছিল সুগোরু গেটো। গেটো এসেছিল একটা নর্মাল সরসরার ফ্যামিলি থেকে। তার কাছে ছিল পুরো জুজুৎসু ভার্সের সবচেয়ে অ্যাডাপটিভ এবং ইউনিক কার্স টেকনিক, কার্স স্পিড ম্যানিপুলেশন। এটা কিন্তু অনেক ওভার পাওয়ার একটা কার্স টেকনিক। এই কার্স টেকনিক ইউজ করে গেটো ইনফিনিট নাম্বার অফ কার্স স্পিডকে অ্যাবজর্ব করতে পারতো, লো লেভেল কার্স স্পিড থেকে শুরু করে স্পেশাল গ্রেড কার্স স্পিড পর্যন্ত। পরবর্তীতে গেটো সেগুলোকে নিজের পার্সোনাল আর্মি হিসাবে ইউজও করতে পারতো। অবশ্যই এই টেকনিকেরও কিছু লিমিটেশন আছে, সবাই তো আর গোজো সাতোরু না। গেটোর এই কার্স টেকনিকের একটা বড় লিমিটেশন ছিল, গেটোকে এই কার্স স্পিড গুলোকে অ্যাবজর্ব করতে হতো আর এদের টেস্ট ছিল একেবারে জঘন্য। তারপরেও গেটো এটাকে স্যাক্রিফাইস করতে রাজি ছিল। এর পেছনে ছিল দুইটা বড় বড় রিজন। নাম্বার 1, গেটোর চিন্তা ভাবনা এমন ছিল যে স্ট্রংদের উচিত উইকদেরকে প্রোটেক্ট করা। সে তার অ্যাবিলিটি ইউজ করে উইকদেরকে প্রোটেক্ট করতে চেয়েছিল, উইক বলতে সাধারণ মানুষ। নাম্বার 2, গোজো সাতোরু। গোজো সাথে থাকায় গেটো কখনো একাই ফিল করতো না। তারা দুজন ছিল বেস্ট ফ্রেন্ড। তাদের মধ্যে যে বন্ডিং ছিল সেটা একদম বলার বাইরে। কার্স অ্যাবজর্ব করার এই টেকনিকটা শুনে সহজ মনে হলেও এটা কিন্তু খুবই জঘন্য একটা ব্যাপার। টেস্ট বলো, এক্সপিরিয়েন্স বলো, মেন্টাল হেলথ কনসিকুয়েন্সেস সবকিছুই ছিল একেবারে জঘন্য। গোজো ছিল গেটোর জন্য একটা বড় সাপোর্ট সিস্টেম। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল আনটিল তাদেরকে মিশন দেওয়া হয় একটা টিনেজ গার্লকে রেস্কিউ করার জন্য, রিকো আমানাই। তাকে প্রোটেক্ট করার মিশন। অ্যাসাসিন থেকে শুরু করে মাফিয়া পর্যন্ত সবাই তাকে মারতে চায়। এর পিছনে লুকিয়ে আছে একটা বড় রহস্য। এজন্য আমাদেরকে যেতে হবে 1000 বছর পিছনে, অথবা তারও আগে। 1000 বছর আগে জুজুৎসু ওয়ার্ল্ডে একটা সরসরার জন্মগ্রহণ করে। তার কাছে এমন একটা টেকনিক ছিল যেটা তাকে ইমমর্টাল বানিয়ে দিত। এই ইমমর্টালিটির একটা বড় ডাউনসাইড হলো সে নর্মাল মানুষদের মতো বৃদ্ধ হতে থাকে। আর দেখতে দেখতে এটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। 500 বছর পর পর তার টেকনিক ইভলভ হতে হতে তাকে নর্মাল মানুষে ট্রান্সফার করছিল। আর এই জিনিসটা কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ যদি ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে যায় তাহলে সে তার উপর একেবারে কন্ট্রোল হারিয়ে ফেলবে। আর এটার জন্য হিউম্যানিটি পর্যন্ত ডিস্ট্রয় হতে পারে। এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য টেঙ্গেন একটা কাজ করে, সেটা হলো 500 বছর পর পর নিজের বডি চেঞ্জ করে, চেঞ্জ বা সুইচ অন্য একটা পার্সনের সাথে মার্জ হয়ে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই মার্জিং কোনো নর্মাল পার্সনের সাথে হবে না। টেনজেনের সাথে মার্জ হওয়ার জন্য একটা আইডিয়াল এবং ইউনিক ডিএনএ লাগবে। এই ডিএনএ যাদের থাকে তাদেরকে বলা হয় স্টার প্লাজমা ভেসেল। 2006 সালে রিকোই ছিল এই জেনারেশনের প্লাজমা ভেসেল। আর এই জন্য তাকে মারার জন্য বিভিন্ন অ্যাসাসিন আসছে। এমন অনেক মানুষ আছে যারা চায় না টেঙ্গেন ইভলভ হোক ফর দ্য গ্রেটার গুড। ফার্স্ট গ্রুপের নাম ছিল কিউ। তারা চেয়েছিল জুজুৎসু সোসাইটিকে ইভলভ করাতে। সেকেন্ড গ্রুপ ছিল টাইম ভেসেল অ্যাসোসিয়েশন। তারা ছিল নন সরসরারদের একটা পাওয়ারফুল গ্রুপ। তাদের জন্য টেঙ্গেন একটা গড ছিল। তারা কখনো চায়নি যে তাদের গড কোন একটা নর্মাল হিউম্যানের সাথে মার্জ হবে। এজন্য তারা একটা অ্যাসাসিন হায়ার করে, তোজি ফুশিগুরো। আমার অনেক পছন্দের ক্যারেক্টার। বাই দ্য ওয়ে গাইস, তোজিকে নিয়ে তোমরা যদি একটা আলাদা সেপারেট ভিডিও চাও তাহলে এই ভিডিওর লাইক টার্গেট হলো 2K লাইক। 2000 লাইক কমপ্লিট হলেই তোজি ফুশিগুরোকে নিয়ে সেপারেট ভিডিও আসবে। তার কাজ ছিল রিকোকে মার্জার হওয়ার আগে একেবারে মেরে ফেলা। তোজির বিষয়ে তোমরা অনেকেই জানো, তারপরেও সংক্ষেপে বলছি। তার বাবা জেনিন ক্ল্যানের লিডার ছিল, কিন্তু তোজিকে তার ফ্যামিলিতে অনেক অ্যাবিউজ করা হতো। এজন্য সে তার ফ্যামিলিকে অ্যাবান্ডন করে ফেলে। অ্যাবান্ডন মানে ছেড়ে দেয় একেবারে। পুরো জেনিন ক্ল্যান যেন তাকে দেখতেই পারতো না, কারণ তার কাছে কোনো ট্যালেন্টই ছিল না। সে জুজুৎসু কাইসেন অ্যানিমের একমাত্র সরসরার ছিল যার কাছে একদমই কার্স এনার্জি ছিল না। আর ওই সময় একটা জুজুৎসু সরসরারের কার্স এনার্জি সব ছিল। যার কার্স এনার্জি যত বেশি সে তত পাওয়ারফুল। এমন কি নন সরসরারদের কাছেও সামান্য কিছু কার্স এনার্জি থাকে, তোজির কাছে সেটাও ছিল না। জেনিন ক্ল্যানের জন্য তোজি ছিল একটা এম্বারেসমেন্ট। জিরো কার্স এনার পরিবর্তে তোজির কাছে আছে এক্সট্রিম ফিজিক্যাল অ্যাবিলিটি, সুপার হিউম্যান স্ট্রেংথ এবং শার্প সেন্সেস, যেটা তাকে একটা পাওয়ারফুল সরসরারদের লেভেলে নিয়ে যায়। জুজুৎসু কাইসেন অ্যানিমেতে এটাকেই বলে হেভেনলি রেস্ট্রিকশন। ফ্যামিলি থেকে অ্যাবান্ডন হওয়ার পর তোজি হয়ে যায় কন্ট্রাক্ট কিলার। রিকোকে মারার যে মিশন সে পেয়েছিল সেটার জন্য তাকে কিন্তু স্ট্রংগের সরসরারদের মারতে হবে। আর তোজি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়। গোজো এবং গেটো মিলে রিকোর আশেপাশে যত বিপদ ছিল সবগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছিল। এবার তাদের প্ল্যান হলো তাকে সেফলি জুজুৎসু হাই স্কুলে নিয়ে যাওয়া। এটা করলে কিন্তু রিকো কখনোই মরতো না, কিন্তু তার কাছে কি মনে হয় সে তার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। কিন্তু বুঝতে পারছো মার্জ হওয়ার পর সে একরকম মারাই যাবে। সো এটা তার একরকম শেষ ইচ্ছার মতো। এজন্যই গোজো আর গেটো তার ইচ্ছা পূরণ করতে তাকে সেই স্কুলে নিয়ে যায় এবং বলার অপেক্ষা রাখে না যে সেই স্কুলেও অ্যাসাসিন অ্যাটাক হয়। এবার তাদেরকে হায়ার করেছিল তোজি নিজেই। তোজি খুব ভালো
ভালো করে জানতো যদি গোজো ফুল স্ট্রেন্থে থাকে তাহলে তার টার্গেটের কাছে যাওয়া একেবারে ইম্পসিবল। এজন্য গোজো স্টেমিনা কম করার জন্য সে রিকো আমানাইয়ের উপর 30 মিলিয়নের একটা বাউন্টি দিয়ে দেয়। 30 মিলিয়ন না, 300 মিলিয়ন। এই প্ল্যানের বেশ কয়েকটা জিনিয়াস সাইড ছিল। প্রথমত, তোমার জন্য এমন অনেক মানুষই ফাইট করবে যাদেরকে তোমার পেই করতে হচ্ছে না, কারণ গোজোর সাথে ফাইট করলে তাদের হারায় একেবারে 100%। দ্বিতীয়ত, বাউন্টি এক্সিস্টেন্ট। এই এক্সিস্টেন্টের জন্য গোজোর মতো সর্সারারও প্রেসার ফিল করতে থাকে। একের পর এক অ্যাসাসিন অ্যাটাকে গোজো ঠিকঠাক ভাবে ঘুমাতেও পারতো না। সে ছিল বোর্ড এবং টায়ার্ড। এজন্য মার্জারের আগের দিন গোজো একেবারে এক্সস্টেড হয়ে যায়। এই বাউন্টির মেয়াদ ছিল মাত্র 2 দিন। মেয়াদ শেষ হওয়ার পরপরই গোজো আগের থেকে অনেকটাই রিলিফ হয়ে যায়। সে তার গার্ড ডাউন করে ফেলে, আর এই সুযোগ বুঝেই তোজি গোজোকে পেছন থেকে মেরে দেয়। কথাটা কেমন শোনালো, বাট তোমরা অন্যভাবে নিও না। সত্যি সত্যি পেছন থেকে এসে একটা কাটানা ঢুকায় দেয় ওর বুকের ভিতরে। ইয়েস, এই ফাইটিং এ দা 1-on-1 গোজো সাতোরু প্রথমবারের মতো কোনো ফাইটে হেরে যায়। অন্যদিকে গেটো রিকো আমানাইকে নিয়ে জুজুৎসু হাই স্কুলে নিয়ে গেছে। একদম লাস্ট সেকেন্ডে তাকে একটা চয়েস দেওয়া হয়। যেমনটা আমরা সবাই জানি, স্টার প্লাজমা মানে হলো একটা বড় স্যাক্রিফাইস। কারণ এর মানে হলো একটা নিষ্পাপ হিউম্যানকে একেবারে স্যাক্রিফাইস করে দেওয়া, যাতে করে টেঙ্গেন একটা নতুন বডি পায়। একদম শুরু থেকে গোজ এবং গেটো এই আইডিয়াটা খুব একটা পছন্দ করেনি। তারা এমনটা ঠিকও করে ফেলেছিল যে যদি রিকো মার্জ না হতে চায় তাহলে সবার বিরুদ্ধে গিয়ে তারা রিকোকে প্রোটেক্ট করবে, এমনকি টেঙ্গেনের সাথে যদি ফাইটও করতে হয়। রিকোর সামনে যখনই গেটো এই অফার রাখে যে তুমি চাইলে এটাকে না করতে পারবে, তখন সে সিদ্ধান্ত নেয় যে সেটা করবে না। সে অন্যান্য মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করতে চায়। কিন্তু দেখতে দেখতে এই মোমেন্টটা সেখানে রুইন হয়ে যায়। তোজি একদম সিগমা মেলের মতো এসে তাকে গুলি করে মেরে ফেলে। ইয়েস, এটাই ছিল তোজির ওয়ান অফ দ্য বেস্ট অরা মোমেন্ট। এরপর সে একটা শয়তানি হাসি দেয়। এরপর আমরা গেটো এবং তোজির মধ্যে বেশ ভালো একটা ফাইট পাই। কিন্তু বুঝতেই পারছো, তোজি অলরেডি গোজোকে হারায় আসছে, সো গেটো তার কাছে তেমন কিছুই না। তোজির কাছে কিন্তু বেশ কয়েকটা কার্স ওয়েপেনও ছিল। এই ওয়েপেন গুলো যে কোনো কার্স টেকনিককে নালিফাই করতে পারতো, তার স্ট্রেংথকে বুস্ট করতে পারতো। এমনকি এটা ডিরেক্টলি সোল কাটিং ওয়েপেন ছিল। এই সবগুলো ওয়েপেন একটা ছোট কার্সের মধ্যে স্টোর করা ছিল। ইয়েস, এটাই সেই কার্ড যেটা কিনা তোজির ঘাড়ের উপর থাকে। তোজি গেটোকে হারার পর তাকে মারে না। না, তোজি যে খুব একটা ভালো মানুষ এজন্য না। গেটো যদি কোনোভাবে এখানে মরে যেত, অর্থাৎ তোজি যদি গেটোকে মেরে ফেলতো, তার মধ্যে যতগুলো কার্ড স্পিড ছিল সেগুলো বের হয়ে যেত। অবভিয়াসলি তোজি অলরেডি গোজো এবং গেটোর সাথে ফাইট করে যথেষ্ট এক্সস্টেড ছিল। সে এই মেসটাকে আর হ্যান্ডেল করতেই চায়, এজন্য সে গেটোকে সেখানে মারে না। তোজির এই ক্যালকুলেশন মাইন্ডসেটটা আমার অনেক পছন্দের। পুরো জুজুৎসু কাইসেন অ্যানিমেতে তোজি আমার সবচেয়ে ফেভারিট অ্যান্টি হিরো। তারপর আর কি, তোজিকে যেই টাইম ভেসেলরা এই কাজটা দিয়েছিল, সে তাদেরকে রিকো আমানাইয়ের ডেড বডি দেখায় এবং সেখানে যেমনটা প্রমিস ছিল তার থেকে অনেক টাকা পয়সা পায়। সেখান থেকে বের হওয়ার পরই সে দেখতে পায় যে তার সামনে গোজো সাতোরু। ইয়েস, গোজো এখনো মরেনি। তোজি যখন গোজোকে প্রায় মেরে ফেলেছিল, তখন গোজো তার পুরো এনার্জি রিভার্স কাজ টেকনিকের উপর কাজে লাগায়, আর এটার জন্য গোজো তার ডেডলি ইনজুরিকেও হিল করে ফেলে। তার সাথে সাথে গোজো তার পাওয়ারের একদম এক্সট্রিম লেভেলে চলে আসে। সে আপগ্রেড করে ফেলে হলো পার্পল, যেটা কিনা সে আগে ইউজই করতে পারতো না। পুরো জুজুৎসু কাইসেন অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ অ্যাটাক, আর এটা ইউজ করে সে তোজিকে একেবারে হারিয়ে দেয়। মারা যাওয়ার আগে তোজি গোজোকে একটা রিকোয়েস্ট করে, এটার জন্য আমাদের যেতে হবে 4 বছর আগে। তোজির কিন্তু একটা ছেলেও ছিল, তার নাম ছিল মেগুমি ফুশিগুরো। সে জন্মগ্রহণ করার পরই তার মা মারা যায়। তোজির ওয়াইফ মারা যাওয়ার পর সে একেবারে পাগল হয়ে যায়। সে এত বেশি ফ্রাস্ট্রেশন এবং অভাবে ছিল যে টাকা আর্ন করার জন্য তার নিজের সন্তানকে জেনিন ক্ল্যানের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। ডিলটা এমন ছিল যে যখনই মেগুমির কার্স টেকনিক অ্যাওয়েকেন হবে, তখনই জেনিন ক্ল্যান তাকে কিনে ফেলবে। অফকোর্স এই সাইডটা আমার তোজির একদমই পছন্দ হয়নি, কিন্তু বিলিভ করো তার অবস্থা ছিল একেবারে নিরুপায়। এজন্যই তার একদম শেষ সময়ে সে গোজোকে রিকোয়েস্ট করে যে মেগুমির খেয়াল রাখতে, যাতে মেগুমিকে জেনি ক্ল্যানে সেল না করা হয়। এবার আমরা চলে আসি গেটোর দিকে। সে জ্ঞান ফিরে পাওয়ার পর সাথে সাথে টাইম ভেসেল ইউনিয়নে চলে যায়। সেখানকার ফলোয়াররা রিকোর মার্ডারকে সেলিব্রেট করছিল। ইয়েস, রীতিমতো হাততালি দিচ্ছিল। আর এই সময় আমরা গোজোর একটা ডার্ক সাইড দেখতে পাই। গোজো চেয়েছিল যে সবাইকে মেরে ফেলতে, আর সেখানে গেটো তাকে থামিয়ে দেয়। সে গোজোকে বলে যে এর কোনো মানেই হয় না। গেটো কিন্তু তাদের অনেক বেশি হেট করতো। তাদেরকে মারা তার আইডিওলজির একদম বিরুদ্ধে ছিল। যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, তার উদ্দেশ্য ছিল পাওয়ারফুল সর্সারার হয়ে উইকদেরকে প্রোটেক্ট করা। এই পুরো ব্যাপারটা ধীরে ধীরে গেটোর উপর অনেক বেশি প্রভাব ফেলতে শুরু করে। সে আগের থেকে মেন্টালি ডিপ্রেস এবং হিউম্যানিটির উপর হেট্রেড আনতে শুরু করে। গোজো রিভার্স কাজ টেকনিক শেখার পর তাদের একসাথে মিশনও দেওয়া হতো না। গেটো তখন একাই মিশনে যেত। সত্যি বলতে তার কারোর হেল্পের দরকারই ছিল না। গেটো কিন্তু অনেক পাওয়ারফুল সর্সারার ছিল, তার সামনে যে কার স্পিড গুলো ছিল তারা ছিল অনেক উইক। ধীরে ধীরে গেটো
বোর্ড ফিল করতে থাকে। বোর্ড, ডিপ্রেশন, অ্যাংজাইটি সবকিছু মিলে তার মেন্টাল হেলথ একেবারে খারাপ হয়ে যায়। বেশিরভাগ সময় সে একা একাই থাকতো। আর যেমনটা গেটোর টেকনিক, কার্স অ্যাবজর্ব করার যে ডিসগাস্টিং ফিলিং সেগুলো তো আছেই। সাডেনলি গেটোর কাছে সবকিছু মিনিংলেস লাগতে শুরু করে। সে কেন এটা করছে, কাদের জন্য করছে। গেটো ভাবতে শুরু করে যে কিছু মানুষ আসলে প্রোটেকশন ডিজার্ভই করে না। আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো তার সাথে একটা কনভারসেশন হয় ইউকির সাথে। আর এই কনভারসেশন হওয়ার পরই গেটো একেবারে ভিলেন হয়ে যায়। ইউকি সুকুমো, যে যাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হট ওয়াইফু। গোজোর পরে সেই ছিল সবচেয়ে পাওয়ারফুল সর্সারার। তার শব্দ ছিল এমন একটা পৃথিবী বানাতে যেখানে কোনো কার স্পিরিট এক্সিস্ট করবে না। সে গেটোকে বলে যে যদি কার্সকে একেবারে ডিস্ট্রয় করতে হয় তাহলে দুইটা ওয়ে আছে। এক, যত কার্স এনার্জি আছে সবগুলোকে ওয়াইপ আউট করে ফেলা, মানে একেবারে ডিস্ট্রয় করে ফেলা। এতে করে সবাই টোজির মতো জিরো কার্সড হয়ে যাবে। এতে করে কোনো কার্স এনার্জি প্রডিউসই হবে না। দ্বিতীয়ত, এই যে হিউম্যানিটি, তাদেরকে শেখানো কিভাবে কার্স এনার্জি কন্ট্রোল করতে হয়। এই ডিসকাশনের পর গেটো রিয়ালাইজ করতে থাকে একটা থার্ড অপশনও আছে, যত নন সর্সার আছে সবাইকে মেরে ফেলা। এর কিছুদিন পর জুজুৎসু হাই স্কুলের একটা খুবই ইয়াং স্টুডেন্ট। এরপর আমরা জানতে পারি যে টেঙ্গেনের সাথে রিকোর মার্জ না হওয়ার পরেও টেঙ্গেন এখনো হিউম্যানিটির জন্য থ্রেট হয়নি। এর বেশ কিছুদিন পর জুজুৎসু হাই স্কুলের একটা ইয়াং স্টুডেন্ট একটা মিশনেই মারা যায় আর নানামি কোনোভাবে বেঁচে ফিরে। এই জিনিসটা দেখে গেটো ভাবতে শুরু করে যে এই যে স্যাক্রিফাইস, এটা কি আসলেই ওর্থি। সেপ্টেম্বর 2007 গেটো ফাইনালি ইভেল হয়ে যায়। এমনকি সে একটা পুরো নন সর্সারার ভিলেজকে একেবারে ডিস্ট্রয় করে ফেলে, দুইটা ছোট বাচ্চাকে বাদে যারা কিনা কার্স দেখতে পারতো। এমনকি গেটো তাদেরকে নিজের বাচ্চার মতো পালতে শুরু করে। এন্ড ফাইনালি এটা করার পরই গেটোর সাথে জুজুৎসু সর্সারারদের একটা বড় ঝামেলা বেঁধে যায়। গোরু যখন তার সাথে কথা বলতে যায় তখন সুগোরু এই সব কিছু এক্সপ্লেন করে যে সে কেন এটা করলো। সে গোজোকে বলে যে তার ইচ্ছা হলো এমন একটা সোসাইটি বানানো যেখানে শুধুমাত্র সর্সারাররাই বেঁচে থাকবে, নন সর্সারারদের একেবারে মেরে ফেলবে। এমনকি সে গোজোকে বলে যে তোমার যে পোটেনশিয়াল, তুমি চাইলে এটা খুব সহজেই করতে পারবে। আর এখান থেকে গোজো এবং গেটোর মধ্যে একটা লম্বা ডিস্টেন্স চলে আসে। দুইজন দুই দিকে দুইটা আইডিওলজির সর্সারার। একজন হিউম্যানিটিকে প্রোটেক্ট করতে চায়, দ্য স্ট্রংগেস্ট। একজন হিউম্যানিটিকে ডিস্ট্রয় করতে চায়, দ্য সেকেন্ড স্ট্রংগেস্ট। এরপর বেশ কিছুদিন চলে যায়। গোজোকে আমরা দেখতে পাই মেগুমিকে একেবারে সে অ্যাডাপ্ট করে নিছে। ইয়েস, এটাই সেই মেগুমি, তোজি ফুশিগুরোর সন্তান মেগুমি ফুশিগুরো। এরপর থেকে মেগুমি এবং তার স্টেপ সিস্টারকে গোজোই দেখাশোনা করেছে। মেগুমির মধ্যে হিউজ পোটেনশিয়াল ছিল। গোজো মেগুমিকে ট্রেনিংও দিতে থাকে। অন্যদিকে গেটো ভিলেন হওয়ার পরই সবার আগে টাইম ভেসেল ইউনিয়নকে ডিস্ট্রয় করে ফেলে। এটা করার সাথে সাথে ফাইন্যান্সিয়ালের কথা বলো, বিভিন্ন কার্স টেকনিকের কথা বলো, ফরবিডেন কার স্পিডের কথা বলো, গেটোর কাছে সবগুলোরই কন্ট্রোল ছিল। এটার মাধ্যমে গেটো আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। সে বড়সড় একটা কমিউনিটিও বিল্ড করে ফেলে। সবাই সাথে সাথে গেটো এবং তার কমিউনিটি আরো বেশি স্ট্রং হতে থাকে। ব্যাস, পাস্টের কাহিনী শেষ। এরপর আমরা প্রেজেন্টে চলে আসি, প্রেজেন্ট টাইম লাইনে, যেখানে গোজো তার স্টুডেন্টদেরকে একটা মিশনে পাঠিয়েছে। তোমরা যদি আমার আগের দুটা সিকোয়েন্স অর্থাৎ সিজন 1 এবং জুজুৎসু কাইসেন মুভি জিরো এক্সপ্লেন দেখো, তাহলে তোমরা আরো একটু ভালোভাবে বুঝতে পারবে। গোজো এটা আন্দাজ করেছিল যে জুজুৎসু হাই স্কুলের মধ্যে একটা ট্রেটার আছে যে কিনা মাহেতোর গ্রুপকে তাদের সবার ইনফরমেশন গোপনে দিয়ে দিচ্ছে। পুরো ইনভেস্টিগেশনের পর সবাই বুঝতে পারে যে এটা আর কেউ নয়, মেকামারু ছিল, যাকে আমরা গুডউইল ইভেন্টে দেখেছিলাম। মেকামারুর অবস্থা ছিল খুবই করুণ। সে সব সময় পেইনের মধ্যেই থাকতো, ফিজিক্যাল এবং মেন্টাল পেইন। ফিজিক্যালি সে এত বেশি উইক ছিল যে সে ঠিকঠাক ভাবে হাঁটতেও পারতো না। ইয়েস, সেও ছিল হেভেনলি রেস্ট্রিক্টেড। তার কাছে হিউজ কার্স এনার্জি ছিল, বাট এর পরবর্তীতে তার বডি অনেক বেশি উইক। সহজ ভাষায় তোমরা তোজি ফুশিগুরোর একদম অপোজিট সাইড বলতে পারো। তোজির কাছে নো কার্স এনার্জি বাট হিউজ ফিজিক্যাল অ্যাবিলিটি, মেকামারুর কাছে হিউজ কার্স এনার্জি বাট লো ফিজিক্যাল অ্যাবিলিটি। অ্যান্ড ইয়েস, গোজোর এই টিমকে অর্থাৎ মেগুমি, নোবারা, ফুশিগুরো এদেরকে দায়িত্ব দেওয়া হয় মেকামারুকে জিজ্ঞাসাবাদ করতে। তারপর আমরা মেকামারুকে দেখতে পাই গেটো এবং মাহিতোর সাথে। তাদের মধ্যে একটা বাইন্ডিং ব হয়েছে। ডিল এমনটা ছিল যে মেকামারু তাদেরকে জুজুৎসু হাই স্কুলে সবগুলো ইনফরমেশন দিবে। ইন এক্সচেঞ্জ মাহিতো তাকে একদম কমপ্লিটলি হিল করে ফেলবে। হিল বলতে তার যে ফিজিক্যাল অ্যাবিলিটির এত বাজে অবস্থা সেটাকে ঠিক করে দিবে। মাহিতোর যে টেকনিক সোল রিশেপ, এটা ইউজ করে সে মেকামারুকে ঠিক করতে পারবে। এই যে কার্স টেকনিক, এগুলো আমি জানি তোমাদের বেশ ভালোই প্রবলেম হচ্ছে বোঝার জন্য, বাট ডোন্ট ওয়ারি, এই সবগুলো কার্স এনার্জি র্যাঙ্কিং বলো, এক্সপ্লেইন বলো, এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। জাস্ট তোমরা সাপোর্ট করতে থাকো। অ্যান্ড ইয়েস, মাহিতো একটা টাচ করে মেকামারুকে দেয় তার পিক ফর্ম। মেকামারু এখন তার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্মে। হিল হওয়ার সাথে সাথেই মেকামারু কি করে, এদের উপরই অ্যাটাক করে দেয়। এরপর রিভিল হয় যে মেকামারু কখনো ইভেল ছিলই না। সে অপেক্ষা করছিল যে তার যে উইক ফিজিক্যাল সেটা ঠিক করাতে। এটা যখনই হয়ে গেল তখনই সে এবার মাহিতোর উপর পজিশন
প্রতিশোধ নেবে। সহজ ভাষায় মেকামারু ছিল একটা স্পাই। সে ইচ্ছা করে মাহিতোর দলে ছিল নিজেকে ঠিক করার জন্য। গেটো পুরো এরিয়াকে কার্টন দিয়ে সিল করে রাখে। কার্টন হলো কার্স এনার্জি দিয়ে বানানো একটা ব্যারিয়ার। মেকামারু চাচ্ছিল সেখান থেকে পালাতে, কিন্তু কার্টনের জন্য সেটা পারে না। তার কাছে ফাইট করা ছাড়া কোনো অপশনই থাকে না। কার্টনের জন্য সে কারো থেকে সাহায্য নিতে পারছিল না। অ্যান্ড ইয়েস, এরপরে আমরা মাহিতো এবং মেকামারুর একটা ওয়ান সাইডেড ফাইটই বলতে পারো। গেটো এত বেশি কনফিডেন্স ছিল যে সে এই ফাইটিং এ পার্টিসিপেটই করে না। মোটামুটি একটা ফাইট শেষে মাহিতো মেকামারুকে ওখানেই মেরে ফেলে। মাহিতো তাকে মারার পর এটা নিজেই বলে যে পুরো ফাইটটা দেখতে যতটা ডেঞ্জারাস মনে হয়েছিল ততটা ছিলই না, জাস্ট কিছুটা ইন্টারেস্টিং ছিল। মেকামারু মারা যাওয়ার পর এদের দুজনের প্ল্যান এখন আর কেউ আটকাতে পারবে না। এদের দুজনের আসলে প্ল্যান কে ছিল? সিজন 1 এ আমরা দেখেছি গেটো এবং মাহিতোর আসল প্ল্যান হলো হিউম্যানের জায়গায় কার স্পিড পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করবে। এটার জন্য তাদের সবার প্রথমে গোজো থেকে মুক্তি পেতে হবে। যতক্ষণ পর্যন্ত সে বেঁচে আছে তাদের এই গোল কখনোই সম্পূর্ণ হবে না। এজন্য গোটো প্ল্যান করেছিল গোজোকে সিল করতে। তার কাছে একটা কার্স অবজেক্ট ছিল, প্রিজন রেলম, যেটা দ্বারা যে কাউকে সিল করা যাবে। কিন্তু এটাতে দুইটা কন্ডিশন আছে। একটু পরে আমি সেগুলো নিয়ে বিস্তারিত ডিটেলস করছি, বাট এখন পর্যন্ত এটা জেনে রাখো আমাদের শিবুয়া আর শুরু হয়ে গেছে। অক্টোবর 31, হাজার হাজার লোক হ্যালোউইন সেলিব্রেট করছে। সময় ঠিক 7 PM। মাহিতোর পুরো গ্রুপ একটা বড় কার্টন ক্রিয়েট করে, যেটা পুরো সিভিলিয়ানকে ট্র্যাপে ফেলে দেয়। এই ব্যারিয়ারের একটা সাইড এফেক্ট ছিল ফোন এবং নেটওয়ার্ক সিগন্যাল একেবারে ব্লক হয়ে গেছে। শুরুর দিকে মানুষজনের এটা খুব বেশি ভয়ঙ্কর লাগেনি, কারণ সাধারণ মানুষ এই ব্যারিয়ার দেখতেই পাবে না। তাদের কাছে মনে হচ্ছে সবকিছু নর্মাল। কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারলো যে তারা একটা সার্টেন পয়েন্টের বাইরে যেতেই পারছে না, এবং যেহেতু সিগন্যাল নেই তারা কাউকে কলও দিতে পারছে না। এখন তাদেরকে বাঁচাতে পারবে একমাত্র সাতুরো গোজো। সবকিছু জানতে পেরে কিছু সময় পর গোজো এখানে চলে আসে। এই কার্টুনের নেচার ছিল একটু ওয়ার্ড। এর মধ্যে কিন্তু সিভিলিয়ান ট্র্যাপ ছিল, কিন্তু জুজুৎসু সর্সারাররা খুবই আরামে ভেতরে আসতে এবং বাইরেও যেতে পারছিল। এমনকি জুজুৎসু হেডকোয়ার্টার থেকে 4টা টিমকে পাঠানো হয়েছিল ব্যারিয়ারের বাইরে প্রোটেকশনের জন্য। এই কার্টুনের ভিতরে গেটো এবং মাহিতো সবকিছু এমন ভাবে প্ল্যান করেছিল যে গোজো সব দিক থেকে সিভিলিয়ানদের আশেপাশে। এজন্যই সে রেড, ব্লু, এমনকি হলো পার্পল ইউজ করতে পারবে না। এর সাথে সাথে গোজো তার ডোমেনও খুলতে পারবে না, কারণ যারা ডোমেনের ভিতরে থাকবে তারা সবাই মরে যাবে। গোজো বুঝে ফেলে যে এই কার্টনটা ক্রিয়েট করা হয়েছে তাকে ট্র্যাপ করার জন্য না, গোজোর পাওয়ারকে লিমিট করার জন্য করা হয়েছে। সবকিছু বুঝে ফেলেও গোজো নিচে চলে যায় জাস্ট টু সেভ দ্য সিভিলিয়ান। তার সামনে আছে জোগো, হানামি এবং তোসো। তারা গোজোর সামনে নন সর্সারারদের মারতে শুরু করে। এটার উদ্দেশ্য ছিল গোজো যাতে করে মানুষজনদের বাঁচানোর উপরই ফোকাস করে। তাদেরকে রাখা হয়েছিল অন্তত 20 মিনিট গোজোকে বিজি রাখার জন্য, কিন্তু দেখতে দেখতে আধা ঘন্টা পার হয়ে যায়, তারপরও গেটোর কোনো খবর নেই। এর মধ্যে গোজো হানামিকে মেরেও ফেলেছে। যোগো সেখান থেকে কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। গেটো কিন্তু সবকিছু দেখছিল। তার কাছে মনে হচ্ছে গোজো এখন অনেক রিল্যাক্স। সে অপেক্ষা করছিল পারফেক্ট টাইমিং এর জন্য। তারপরে হুট করে মাহিতোর এন্ট্রি হয় একটা ট্রেন নিয়ে। সেই ট্রেনের মধ্যে ছিল 1000 ট্রান্সফিগার হিউম্যান। বুঝতেই পারছো, এরা সবাই নর্মাল হিউম্যান ছিল, বাট মাহিতো তাদের এই অবস্থা করেছে। এবার গোজো পড়ে যায় বিপদ। গোজো কিন্তু চাইলে এখানে তার ডোমেন এক্সপেনশন ইউজ করতে পারে, কিন্তু এটার ডাউন সাইড এটা ছিল যে ডোমেন ওপেন করলে বেশ কিছু সাধারণ মানুষও মারা যেত। তখন গোজো একটা ইউনিক কাজ করে। তার লাইফের প্রথমবারের মতো সে জাস্ট তার ডোমেনকে 0.2 সেকেন্ডের জন্য খুলে। গোজোর যে ডোমেন লিমিটলেস, ইনফিনিট ভয়েড, এটা অপোনেন্টস এর ব্রেইনকে আনলিমিটেড ইনফরমেশন দিয়ে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু ডোমেন যেহেতু মাত্র 0.2 সেকেন্ডের ছিল, তাদের মধ্যে শুধুমাত্র 6 মান্থের ইনফরমেশন গেছে। এতেই সবাই প্যারালাইজ হয়ে যায় কোনো পার্মানেন্ট ড্যামেজ ছাড়াই। তারপর গোজো মাত্র 5 মিনিটেই একে একে সব ট্রান্সফিগার হিউম্যানকে ডিস্ট্রয় করে ফেলে। এত সবকিছু করার পর ফাইনালি গোজো কিছুটা এক্সস্টেড হয়ে যায়। গেটোর জন্য এটাই পারফেক্ট মোমেন্ট ছিল। তখনই সে প্রিজন রিলেম ইউজ করে। গেটোর মতো আমি অপেক্ষা করছিলাম এমন পারফেক্ট মোমেন্টে তোমাদের বোঝাতে প্রিজন রিলেমে বন্দি করার কিছু শর্তগুলো। সব প্রিজন রিলেমে বন্দি করার কন্ডিশন গুলা কি কি? নাম্বার 1, টার্গেট 4 মিটারের মধ্যে থাকতে হবে। নাম্বার 2, টার্গেটকে 1 মিনিটের মতো সেখানে থাকতে হবে। আর ঠিক এই জন্যই প্রিজন রিলেমকে সামান করার পরপরই গেটো তার সামনে চলে আসে। এটা কিন্তু গেটোর জন্য একটা বড় মুভ ছিল। কিন্তু তোমরা হয়তো ভুলে গেছো গোজোর জন্য কিন্তু গেটো মারা গেছে। জুজুৎসু কাইসেন মুভি 0তে তোমরা সবাই দেখেছো ইউটা গেটোকে হারিয়ে দেয় এবং গোজো গেটোকে মেরে ফেলেছিল। সো গোজোর কাছে গেটো ডেড। এই জন্য গেটোকে দেখা মাত্র গোজো অনেক বেশি শকড হয়ে যায়। সেই গেটোকে যে নিজে মেরে ফেলেছে সে কিভাবে তার সামনে। তার সাথে সাথে গোজোর মাথায় গেটোকে নিয়ে সব মেমোরিজ ঘুরতে থাকে। এন্ড ইয়েস, গেটোর প্ল্যান সাকসেসফুলি কাজ করে এবং গোটো প্রিজন রিলেমে সিল হয়ে যায়। কিন্তু সিল হওয়ার আগ দিয়ে আমরা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারি। এতক্ষণ আমরা যাকে গেটো হিসেবে দেখছিলাম সে আসলে গেটোই না। গোজো যখন গেটোকে
গেটোকে মেরে ফেলেছিল। এর পরবর্তীতে গেটোর বডিকে কেউ চুরি করে নেয়। তোমাদের আমি অনেক আগে নরুতোশি কামুইকে নিয়ে বলছিলাম না, ওই যে ম্যাড সায়েন্টিস্ট যে কিনা হাইব্রিড কার্সদের বানিয়েছিল, হাফ হিউম্যান হাফ কার্স। এই কার্স টেকনিকের মধ্যে একটা কার্স টেকনিক ছিল অন্যের বডিকে টেক ওভার করা, লিটারেলি ব্রেইন সুইচ করে। নরিতোশি কামুইয়ের কথা বল অথবা গেটো, এদের সবার বডি আর কেউ না কেনজাকু কন্ট্রোল করছিল। কেনজাকু ছিল একটা অ্যানশিয়ান্ট এবং মাস্টার মাইন্ড সরসারার। সে প্রায় 1000 বছর ধরে বেঁচে আছে তার ব্রেইনকে একের পর এক ভেসেলে ট্রান্সফার করে। সাকুরো গেটোর কথা বলো, নরিতোশি কামুই কথা বলো, সবাই ছিল এর ভেসেল। কেনজাকুকে নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও বানানোর প্ল্যান আছে, তোমরা ভিডিওটি চাও কিনা এখনই কমেন্ট করে জানিয়ে দাও। যখন এই সব কিছু হচ্ছিল তখন জুজুৎসু সরসারারদের মধ্যে একটা টিম গোজোর লোকেশন বের করে ফেলে। এই টিমে ছিল মেই এবং তার ইয়াঙ্গার ব্রাদার ইয়োই, আর তার সাথে ছিল আমাদের মেইন প্রোটাগনিস্ট ইউজি ইতাদোরি। তারা কিন্তু অলরেডি কার স্পিডদের সাথে ফাইট করছিল। এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা। গোজো যখনই সিল হয় তখনই ইউজির কাছে আসে মেকামারু। না মেকামারু এখনো বেঁচে নেই, সে মারা গেছে। কিন্তু সে মারা যাওয়ার আগে একটা প্রোগ্রাম ক্রিয়েট করেছিল মডার্ন টেকনোলজি এবং কার স্পিড ইউজ করে, যেটা তখন অ্যাক্টিভেট হবে যখন গোজো সিল হবে। মেকামারু একটা অবজেক্টের মধ্যে তার মেমোরিজকে সিল করে রেখেছিল। এটা অনেকটা এআই এর মতো বলতে পারো। সে কিছু লিমিটেড সময়ের জন্য কথাও বলতে পারতো। মেকামারু এখানে সবকিছু রিভিল করে দেয়। শিবা স্টেশনের আশেপাশে একটা নতুন কার্টুন ক্রিয়েট করা হয়েছে। ইন্টারেস্টিং বিষয় এটা ছিল যে এই যে নতুন ব্যারিয়ার, এটা জুজুৎসু সরসারারদের ভিতরে ঢুকতে দিচ্ছিল না। অর্থাৎ মেমের যে টিম সেটা গোজো পর্যন্ত যেতেই পারবে না। এটার জন্য ইউজি সারফেসে চলে আসে। তার মিশন ছিল এই নিউ কার্টুনকে একেবারে ডিস্ট্রয় করা এবং কিছু অ্যালায়েন্স গ্যাদার করা। অন্যদিকে আমরা দেখতে পাই গেটোর টিমকে। যোগো তাদের বলে যে এবার তাদের উচিত সুকুরাকে ব্যাগ আনা। সুকুরা যদি একবার ইউজির কন্ট্রোল পেয়ে যায় তখন সে সবকিছু ডিস্ট্রয় করে দিবে। অন্যদিকে মাহিতো এবং চোসো ইউজিকে মারতে চেয়েছিল নিজেদের পার্সোনাল রিজনের জন্য। মাহিতোর জন্য ছিল ইতাদোরি সবচেয়ে বড় থ্রেট, কারণ তার ট্রান্সফিগার টেকনিক ইউজির উপর কাজই করে না। অন্যদিকে চোসো তার ভাইকে হারিয়েছে ইউজির জন্যই। এরপর এরা সবাই সেপারেট হয়ে যায় এবং ঠিক করে যে ইউজি ইতাদোরিকে সবার আগে পাবে সেই সবকিছু ডিসাইড করবে। অন্যদিকে ইউজি ইনো এবং মেগুমির সাথে একটা টিমও বিল করে ফেলেছে। তারা প্ল্যান করতে থাকে যে সবাই মিলে সেই বড় কার্টেনটাকে একেবারে ডিস্ট্রয় করতে, যেটা জুজুৎসু সরসারারদের ভিতরে আসতে বাধা দিচ্ছিল। এই কার্টুনকে প্রোটেক্ট করছিল গ্র্যানি, ওগামি এবং জিরো ওগাসাওয়া। আমি জানি না ঠিকঠাক ভাবে তার নাম উচ্চারণ করলাম কিনা, বাট এমনটাই হবে হয়তো। তারা একসময় এই জুজুৎসু ইউজ করে ক্রিমিনাল ছিল। গোজো জন্মের পর তারা সবকিছু বন্ধ করে দেয়। স্ট্রঙ্গার সরসারার এক্সিস্টেন্ট এরকম ধরনের মানুষকে আন্ডারগ্রাউন্ডে করাতে বাধ্য করে। তারা খুব ভালোভাবে জানতো গোজোর সাথে তাদের কোনো চান্সই নেই। পুরো আন্ডারগ্রাউন্ড কমিউনিটি যদি একসাথে হয়ে যায় তারপরেও গোজোকে হারাতে পারবে না। এজন্যই তারা গেটোর সাথে যোগ দেয় গোজোকে হারানোর জন্য। অন্যদিকে মেগুমি আর ইউজি মিলে জিরোকে হারিয়ে দেয়। তার কার্স টেকনিক ছিল অনেক বেশি ট্রিকি, বাট আমাদের মেগুমি অনেক বেশি স্মার্ট এবং তার অনেক ভালো ব্যাটেল আইকিউ ছিল। তাকে হারানোর পর 10 PM এর দিকে সরসারারদের যে কার্টুনটা আটকে রাখছিল সেটা ব্রেক হয়ে যায়। বাট আনফরচুনেটলি এখানে ইনো মারা যায়। এর পেছনে ছিল গ্র্যানি। তার যে কার্স টেকনিক সেটা কোনো ডেড পার্সনকে শেপ শিফটিং এ হেল্প করে। সোজা ভাষায় গ্র্যানি তার নিজের নাতনিকে মেগুমির বডিতে শিফট করেছে। এরাতে যেটা হয়েছে, গ্র্যানির যে গ্র্যান্ড চিলড্রেন তার কাছে তোজির মতো একটা পাওয়ারফুল বডি চলে আসে এবং সেই কিছু সেকেন্ডের মধ্যে ইনোকে মেরে ফেলে। এরপর ইউজি চলে যায় শিবা স্টেশনের দিকে আর মেগুমি ইনোর বডিকে হিল করতে নিয়ে যায়। ইউজি সেখানে গিয়ে দেখে যে চোসো দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা ইউজি এবং চোসোর মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। চোসোর যে কার্স টেকনিক সেটা হলো ব্লাড ম্যানিপুলেশন। চোসো কিন্তু হাফ হিউম্যান এবং হাফ কার স্পিড, এই জন্য সে আনলিমিটেড ব্লাড জেনারেট করতে পারে। আর এই জিনিসটাই তাকে একটা ফর্মিডেবল অপোনেন্ট বানিয়ে দেয়। এছাড়াও তার ব্যাটেল আইকিউ ছিল অনেক বেশি, ন্যাচারাল ট্যালেন্ট। চোসোর সাথে ফাইটিং এ ইউজি একেবারে আনকনসিয়াস হয়ে যায়। চোসো যখন ইউজিকে মারতে যায় লাস্ট মোমেন্টে সে কিছু ফিল করতে থাকে। সে ফিল করতে থাকে তার কোনো একটা ভাই মারা যাচ্ছে। সে যখন তার সামনে ইউজিকে মরতে দেখতে পায় তখন সে বুঝতে পারে এই ফিলিংসটা এক্সাক্ট সেম ফিলিং যখন তার কোনো ভাই মারা যাচ্ছে। আর এখানে আমরা একটা বড় প্লট টুইস্ট দেখতে পাই। ইউজি ইতাদোরিও চোসোরই একটা ভাই। চোসো কিন্তু এখনো এই জিনিসটা বুঝতে পারেনি। কি যেন ভেবে সে সেখান থেকে চলে আসে। তারপর আমরা দেখতে পাই টুইন সিস্টারকে, যাদেরকে গেটে একসময় অ্যাডাপ্ট করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই নানামিকে। সেও অলমোস্ট গোজোর কাছাকাছি চলে এসেছে। নানামির সাথে ছিল মাকি এবং নাওবিতো জেনিন। সে ছিল একটা গ্রেড 1 সরসারার, জেনিন ক্ল্যানের কারেন্ট হেড। তাদের সাথে এনকাউন্টার হয় একটা স্পেশাল গ্রেড কার্সের ডাইগন। এই ছিল সবচেয়ে বেশি উইকেস্ট। হানামির ডেথ এবং হিউম্যান উপর হেট্রেড থেকে সে এখানে ইভলভ হয়ে যায়। সে অ্যাচিভ করে ফেলে তার সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম। সে এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে এদের সবাইকে হ্যান্ডেল করতে পারতো। তার সাথে সরসারারদের বেশ ভালো একটা ফাইট হচ্ছিল। ড্রাগন তার ডোমেন ওপেন করে ফেলে, কিন্তু এই ডোমেনের ভিতরে এমন একটা জিনিস হয় যেটা সবাইকে শক করে দেয়। তাদেরকে বাঁচানোর জন্য মেগুমি তার ডোমেন ওপেন করে। আর যেমনটা আমরা সবাই জানি, দুইটা ডোমেন যদি টক্কর দেয় তখনই স্ট্রংগেস্ট ডোমেন
ডোমেইন থাকে, বাকি ডোমেইনটা নালিফাই হয়ে যায়। এই সিচুয়েশনে ড্রাগনের ডোমেইন জিতে যায়, কিন্তু মেগুমির কাছে আলাদা প্ল্যান ছিল। সে তার ডোমেইনকে জাস্ট এজন্য খুলেছিল যে যাতে ড্রাগনের ডোমেইনের ভিতরে একটা হোল ক্রিয়েট করতে পারে, যাতে সর্সাররা এই হোল দিয়ে বের হতে পারে, মানে গর্ত দিয়ে বের হতে পারে। বাকি সব সর্সাররা যখন এই হোল দিয়ে বের হতে চেষ্টা করছিল তখনই বাইরে থেকে তোজির এন্ট্রি হয়। গ্র্যানি যে তার টেকনিক ইউজ করে তোজির বডিকে কবজা করেছিল সেই টেকনিকটা আসলে কাজই করেনি, কারণ তোজির কাছে কোনো কার্স এনার্জি নেই। এই জন্য এই কার্স সিস্টেমে অনেকগুলো গ্লিচ চলে আসে। প্রথম গ্লিচ, তার যে গ্র্যান্ডসনের সোল সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তোজি এখানে একটা মাইন্ডলেস কিলিং মেশিন হয়ে যায়, যে শুধুমাত্র স্ট্রংগেস্ট অপোনেন্টের সাথে ফাইট করতে চাইতো। সেকেন্ড যে গ্লিচ ছিল সেটা হলো কোনো টাইম লিমিট ছিল না। সোজা ভাষায় তোজি এখন একেবারে আনস্টপেবল। যতক্ষণ পর্যন্ত কেউ তাকে মেরে ফেলছে না সে আনস্টপেবলি ফাইট করতে পারবে। যাই হোক, তোজি ড্রাগনের ডোমেনে ঢুকেই খুবই সহজভাবে ড্রাগনের মতো এত পাওয়ারফুল কার স্পিড কেউ মেরে ফেলে। ড্রাগনকে মারার পর তোজি এখন মারতে চায় মেগুমিকে। এজন্য না যে মেগুমি আসলে তোজির সন্তান, বরং এই জন্য যে ড্রাগনের পরে নেক্সট পাওয়ারফুল অপোনেন্ট ছিল মেগুমি, কারণ অন্যান্য সর্সারাররা অনেক ইনজুর ছিল। এই জন্য তোজি তাদের ইগনোর করে ফোকাস করে মেগুমির উপর। এরপর আমরা যোগোকে দেখতে পাই। ড্রাগনের মৃত্যু দেখে সে অনেক বেশি খেপে যায় এবং বাকি সর্সারারদের সেখানে জ্বালিয়ে দেয়। তখনই সে ফিল করতে থাকে সুকুনার অ্যাপিয়ারেন্স। শুরুর দিকে যে দুটা মেয়ের কথা বলেছিলাম যারা ইউজির পাশে ছিল, তারা ইউজিকে সুকুনার একটা ফিঙ্গার খাইয়ে দেয়। এটা করার জন্যই যুগো সুকুনার অ্যাপিয়ারেন্স বুঝতে পারে। যাই হোক, এই দুইটা মেয়ে সুকুনার একটা ফিঙ্গারকে ইউজিকে দেওয়ার কারণ হলো সুকুনার থেকে একটা ফেভার চাওয়া। কেনজাকু যে গেটোর বডিকে এমন ইভল ওয়েতে ইউজ করছে এটার বদলা নেওয়ার জন্য। বড় অপেক্ষা রাখে না, এই দুইটা মেয়েকেই কিন্তু গেটো অ্যাডপ্ট করেছিল। এই দুইটা মেয়ের জন্য গেটো ছিল তাদের মাস্টার। তারা কখনো চাইবে না যে তাদের মাস্টারের বডি কেউ এইভাবে ইউজ করুক। যাই হোক, যোগো এবার ইউজির সামনে চলে আসে এবং সে জুজুৎসু সর্সারার থেকে চুরি করা 10টা ফিঙ্গারই ইউজিকে খাইয়ে দেয়। এই মোট 11টা ফিঙ্গার খাওয়ার পর সাডেনলি ইউজির বডিকে সুকুনা টেক ওভার করে ফেলে। সবার আগে সুকুনা এই দুইটা মেয়েকে মেরে ফেলে। এবার সুকুনার সামনে যোগো। সে যোগোকে সাথে সাথে মারে না, সে যোগোকে একটা ডিল অফার করে। যোগো যেহেতু তাকে 10টা ফিঙ্গার দিয়েছে এজন্য সে যোগোকে বলে যে যোগো যদি সুকুনার উপর একটাও হিট ল্যান্ড করতে পারে তাহলে সে শিবুয়ার সবগুলো হিউম্যানকে ম্যাসেকার করে ফেলবে। তারপরে শুরু হয়ে যায় যোগো ভার্সেস সুকুনার ফাইট। যোগো তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকে সুকুনার গায়ে জাস্ট একটা হিট করার জন্য। এত সব কিছুর পরেও সে সুকুনার গায়ে টাচই করতে পারে না। যখনই সুকুনা তার ফ্লেম দিয়ে অ্যাটাক করে যোগোর গেম সেখানে শেষ হয়ে যায়। যোগোকে মেরে ফেলার পর সুকুনার মনে হতে থাকে যে মেগুমির সাথে কিছু একটা হচ্ছে। এরপর আমাদের সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই মেগুমি এবং তোজি একে অপরের সাথে ফাইট করছে। বলার অপেক্ষা রাখে না, মেগুমি তোজির কাছে পাত্তাই পাচ্ছে না। তোমাদের বলে রাখা ভালো, এখানে কিন্তু মেগুমি জানে না যে তোজি তার বাবা। অন্যদিকে তোজি একটা মাইন্ডলেস কিলার মেশিন, সে চলছে তার কিলার ইনস্টিংক্টের উপর। সেও মেগুমিকে চিনতে পারছে না। এরপরে কিছুক্ষণ যাওয়ার পর সাডেনলি তোজির মধ্যে ইমোশন আসতে শুরু করে। তোজি জানতে পারে যে মেগুমি এখন আর জেরিন ক্ল্যানের পার্ট না। তখন সে নিজেকে মেরে ফেলে। মেইনলি তোজি এখানে কিছুটা ইমোশন ব্যাক পাওয়ার পর নিজেকে স্যাক্রিফাইস করে ফেলে তার সন্তানকে বাঁচানোর জন্য। এরপর আমরা দেখতে পাই হারুটাকে। ভাইরে ভাই, খুবই অ্যানোয়িং একটা ক্যারেক্টার। সে সুযোগ বুঝে মেগুমির উপরে অ্যাটাক করে দেয়। সে মাহিতোর গ্রুপের একটা পুরনো মেম্বার। সে শুধুমাত্র উইক এবং ভালনারেবল অপোনেন্টসকে টার্গেট করে। এর আগে সে নানামির সাথে ফাইট করে অনেক বেশি এক্সস্টেড। ভাইরে ভাই, নানামি তাকে যে পাঁচটা দিছে পুরো স্যাটিসফ্যাকশন মোমেন্ট। এদিকে মেগুমির অবস্থা অনেক বেশি খারাপ। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে সে সামান করে মাহোরাগাকে, এমন একটা পাওয়ারফুল শিনিগামি যে প্রত্যেকটা অ্যাটাকের সাথে অ্যাডাপ্ট করতে পারে। তাকে মারার একমাত্র উপায় হলো এক অ্যাটাকে মেরে ফেলা। প্রথম অ্যাটাকে তুমি যদি তাকে মারতে না পারো সেই অ্যাটাকে অ্যাডাপ্ট হয়ে যাবে এবং এর পরবর্তীতে এই অ্যাটাক তার উপর কাজই করবে না। মাহোরাগাকে সামান করার পর সুকুনা এই জিনিসটা টের পেয়ে যায়, কিন্তু মাহোরাগার মতো এত পাওয়ারফুল শিনিগামিকে সামান করার একটা বড় ড্রব্যাক হলো যদি না কেউ মাহোরাগাকে না হারায় ইউজার এবং অপোনেন্ট দুজনই মারা যাবে। সো টেকনিক্যালি মেগুমি অলমোস্ট ডেড। হারুট এবং মাহোরাগা এর মধ্যে যদি হারুটা মারা যায় তার সাথে সাথে মেগুমি মারা যাবে, আর যদি কেউ মাহোরাগাকে মেরে ফেলে তাহলে মেগুমি বেঁচে যাবে। আর তোমরা সবাই জানো মেগুমিকে নিয়ে সুকুনার একটা ফিউচার প্ল্যান আছে। এমনকি সুকুনা মেগুমিকে রিভার্স কার্স টেকনিক ইউজ করে হিলও করে। এরপরে আমরা জুজুৎসু কাইসেন অ্যানিমের সিজন 2 সবচেয়ে এপিক ফাইটটা দেখতে পাই, মাহোরাগা ভার্সেস সুকুনা। মাহোরাগা খুব সহজেই সুকুনার স্ল্যাশ অ্যাটাককে অ্যাডাপ্ট করে ফেলে, কিন্তু সুকুনা সে জাস্ট তার ফ্লেম অ্যাটাক দিয়ে মাহোরাগাকে ডিস্ট্রয় করে ফেলে। এই ফাইটিং শেষে পুরো শিবুয়ার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। হাজার হাজার সিভিলিয়ান এই ফাইটেই মারা যায়। এত সব ডিস্ট্রাকশন ক্রিয়েট করার পর ইউজি আবার তার বডিতে ফিরে আসে। এত সব ডিস্ট্রাকশন দেখে ইউজি লিটারেলি ট্রমাটাইজ হয়ে যায়, কারণ সে দেখেছে সুকুনা কত মানুষকে মেরে ফেলেছে কোনো রকম দয়া ছাড়া। এর মধ্যে আমরা টোডোকেও শিবুয়াতে দেখতে পাই। গোজো যেখানে সিল হয়েছে তারা সেখানে পৌঁছে গেছে, কিন্তু তারা সেখানে প্রিজন রিলমকে দেখতেই পায় না। এরপর তারা কোনোভাবে ইউজি তাদরিকেও খুঁজে
খুঁজে পায়। এই সময় ইউজি এত বেশি ডিপ্রেস ছিল যে সে তার ফাইট করার উইলটাকে হারিয়ে ফেলে, কারণ মায়াতো তার সোলকে একেবারে ক্রাশ করে দিয়েছে। নানাবি র্যান্ডম সিভিলিয়নকে তার সামনে মেরে ফেলেছে, আর সবচেয়ে ওর্স নোবারাকে খুবই ব্রুটালি মেরে ফেলা। এই সবকিছু ইউজি তার নিজের চোখের সামনে দেখতে পেয়েছে। কিন্তু টোডো তাকে মোটিভেশন দিয়ে আবারও ফাইট করা ইনকারেজ যোগায়। টোডো ইউজিকে ফাইট করার রিজন দেয়। তারা দুজন ফাইট করতে থাকে মাহিতোর মতো এত পাওয়ারফুল কার্ড স্পিডের সাথে। টোডো তার কার্ড টেকনিক ইউজ করে বারবার ইউজিকে ওপেনিং দিয়ে দিচ্ছিল মাহিতোকে মারার জন্য। এমনকি ইউজি ব্লাড ফ্ল্যাশ দিয়ে অ্যাটাক করে। ফাইটিং এর এক পর্যায়ে টোডো তার হাতকে হারিয়ে ফেলে, যেটার জন্য সে তার টেকনিককে ইউজি করতে পারছিল না। কিন্তু এত কিছুর পরে ইউজি মাহিতোকে ওভারপাওয়ার করতে থাকে। ইউজি মাহিতোকে মেরেই ফেলছিল। ওই সময় আবির্ভাব হয় কেনজাকু ওরফে নকল গেট। তার যে মেইন থ্রেড গোজো সাতোরু, তাকে কিন্তু সে সিল করে রেখেছে। এর মধ্যে সে একটা খুবই ভয়ঙ্কর প্ল্যান করতে থাকে। সে এখন পর্যন্ত যতগুলো এক্সপেরিমেন্ট করেছিল সবগুলোই ছিল লিমিটেড পোটেনশিয়াল। সে এমন একটা কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করতে চায় যেই সিচুয়েশনকে সে নিজেই কন্ট্রোল করতে পারবে না। এটা করার জন্য একটা নতুন টাইপের হিউম্যান তৈরি হবে, আর এই জিনিসটা তৈরি করার জন্য তার দরকার পড়বে মাহিতোর। এই জন্য সে মাহিতোকে একেবারে অ্যাবজর্ব করে ফেলে। ইউজি যেহেতু মাহিতোর অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল, এজন্য তার জন্য এই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। কেনজাকু মাহিতোর সাথে বাকি কার স্পিডকে মার্জ করে একটা নতুন এন্টিটি ক্রিয়েট করে। এটাই ছিল গেটোর ম্যাক্সিমাম টেকনিক, যার বডিকে কেনজাকু কবজা করেছে। আর এটার পরে আমরা বুঝতে পারি কেনজাকু কেন গেটোর বডিকে চুজ করেছিল। কেনজাকু এটার নাম দেয় উজুমাকি। এটা ইউজ করে সে মাহিতোর যে টেকনিক, অর্থাৎ হিউম্যানদের সোলকে কার স্পিডে চেঞ্জ করা, এটাকে মাস্টার করে ফেলে। কেনজাকুর এই প্ল্যানের জন্য আমাদের আবারও টেঙ্গেনকে মেনশন করতে হবে। সে টেঙ্গেনের একটা ব্যারিয়ারকে হাইজ্যাক করে ফেলে। এই ব্যারিয়ারের মধ্যে সে যে কারোর উপরই মাহিতোর টেকনিক ইউজ করতে পারবে। এই পাওয়ার ইউজ করে সে দুই টাইপের নন সরসরারদের টার্গেট করে। প্রথম টাইপ হলো জুনপের মতো লোক, যারা কিনা কার্স টেকনিকের সাথে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের কাছে সেই বডি বা ব্রেন নেই যেটা এই কার্স এনার্জিকে হ্যান্ডেল করতে পারে। আরেক টাইপের নন সরসরার হলো সেই সমস্ত মানুষ যাদেরকে কোন একটা কার্স অবজেক্টকে খাওয়ানো হয়েছে। এরপর এটা রিভিল হয় যে 1000 বছর ধরে কেনজাকু বিভিন্ন অ্যানশিয়ান্ট সরসরারদের সাথে বিভিন্ন ডিল করে এসেছে। যখনই কোনো অ্যানশিয়ান্ট সরসরার মারা যেত, তখনই তাদের সোলকে কোন একটা কার্স অবজেক্টে স্টোর করে রাখা হতো, এক্স্যাক্টলি সুকুনার ফিঙ্গারের মতো। কেনজাকু এখানে খুবই ভয়ঙ্কর একটা কার্স করে। সে এই কার্স অবজেক্ট গুলো সাধারণ মানুষকে খাওয়াচ্ছিল। এই ভিকটিম গুলোর মধ্যে একটা ভিকটিম ছিল মেগুমির স্টেপ সিস্টার, কিন্তু ইউজির মতো তার বডি অত বেশি পাওয়ারফুল ছিল না। এজন্যই কেনজাকু মাহিতো টেকনিক ইউজ করে। এজন্যই মেগুমির বোনের মতো হিউম্যানরা ইউজির মতো সিচুয়েশনে চলে আসে। তারা ইউজ হতে থাকে একটা ভেসেল হিসাবে। এরপর কেনজাকু রিভিল করে যে তার মাস্টার প্ল্যান হলো এদের সবাইকে এক অপরের সাথে ফাইট করানো। সে চায় কার্স স্পিডদের একটা বড় রকম ইভলিউশন হোক, আর সেই ইভলিউশন সম্ভব হবে এক অপরের সাথে ফাইট করে, কারণ তখন শুধুমাত্র স্ট্রংরাই বেঁচে থাকবে। তারপর কেনজাকু শিবা থেকে বের হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে 10 মিলিয়ন কার স্পিডকে সেখানে রিলিজ করে যায়। ইয়েস, 10 মিলিয়ন। পুরো জাপান সিটির অবস্থা এখন খুবই খারাপ। মিলিয়নের মতো কার স্পিড সব জায়গায় ছড়িয়ে গেছে। যত রকম সরসরার ছিল সবার মেইন ফোকাস এখন চলে যায় সিভিলিয়ানদের উপর। এরপর আমরা মেইমে ভার্সেস কেনজাকু দেখতে পাই। মেইমে সেখান থেকে কোনোভাবে বেঁচে কান্ট্রি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই হায়ার আপসদের সাথে ইউটার কনভারসেশন। তারা বেশ কিছু সিদ্ধান্ত নেয়। প্রথম সিদ্ধান্ত কেনজাকু ওরফে গেটোকে একেবারে এক্সিকিউট করে ফেলা। দ্বিতীয় অর্ডার গোজোকে প্রিজনিয়াম থেকে যেই বের করতে থাকবে তাকে শাস্তি দেওয়া হবে। ইয়েস, হায়ার আপসরা গোজোকে নিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। পুরো শিবা ইনসিডেন্টের ব্লেম গোজোর উপর দিয়ে দেওয়া হয়। তৃতীয় ডিসিশন প্রিন্সিপাল ইয়াগাকে ডেথ সেন্টেন্স দেওয়া, এবং সর্বশেষ ডিসিশন হলো ইউজিকে একেবারে মেরে ফেলা। আর ইউটাকে মেরে ফেলার বড় দায়িত্ব দিয়ে দেওয়া হয় ইউটার উপর। আর এটার সাথে সাথে জুজুৎসু কাইসেন সিজন 2 একেবারে শেষ হয়ে যায়। এরপর যদি তোমরা চাও সিজন 3 এবং সিজন 4 বা অন্যান্য সব জুজুৎসু কাইসেন এক্সপ্লেন করতে, তাহলে এই ভিডিওটিতে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। জুজুৎসু কাইসেন অ্যানিমে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট জুজুৎসু কাইসেন ভিডিও।